আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও। ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। সবাই দ্রুত যুক্ত হয়ে যায়, সবাই দ্রুত যুক্ত হয়ে যায়। আমরা আজকে ক্লাসটি শুরু করছি। আমাদের আজকে ক্লাসটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আজকে বি ইউনিটের পরীক্ষা হয়ে গেল। একই সাথে আমাদের বাংলার যে প্রশ্নগুলো আসছে, প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং এই ব্যাখ্যা বিশ্লেষণ থেকে যেন পরবর্তী পরীক্ষাগুলো যেগুলো আছে সেগুলোতে যেন আমরা ভালো করতে পারি সেই চেষ্টা করব। সবাই একটু আমার সাথে যুক্ত থাকেন। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আজকে আপনাদের সকল সমস্যা, বাংলা প্রশ্ন নিয়ে সকল খুঁটিনাটি সমস্যা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। সবাই একটু ক্লাসটা সাথে থাকবেন এবং আপনারা একটু দ্রুত শেয়ার করেন, বন্ধুদেরকে একটু মেনশন করেন যেন সবাইকে নিয়ে আজকে চমৎকারভাবে যেন আজকে ক্লাসটি আমরা অংশগ্রহণ করতে পারি। সবাই একটু আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা যারা যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া লিখছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সাথে যারা যারা যুক্ত আছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন এবং কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানান। কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানান। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করব, একই সাথে পরবর্তী যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো কিভাবে প্রশ্ন আসতে পারে, কোন প্যাটার্নে প্রশ্ন আসতে পারে এবং এই প্রশ্নগুলো বিশ্লেষণ করলে আদৌ আমাদের পরীক্ষার প্রশ্ন কমন আসবে কিনা এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবাই একটু আমার সাথে যারা যারা যুক্ত আছেন, ক্লিয়ার শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা আজকে শুরু করছি। সাখাওয়াত হোসেন আমাদের সাথে যুক্ত আছেন এবং কমেন্ট করেছেন। আমাদের সাথে যুক্ত আছে মাহিন, যুক্ত আছে ভাইয়া, আমি কুমিল্লা জেলা থেকে দেখছি। আরো যারা যারা যুক্ত হয়েছে সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আমাদের সাথে আজকে যুক্ত আছেন, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ক্লাসটা বেশি বেশি শেয়ার করেন। আজকে আমরা ক্লাস শেষে ছোট্ট একটা গিফট আপনাদেরকে দিতে চাই। আপনার ক্লাসটাতে বেশি বেশি থাকেন, বেশি বেশি শেয়ার করেন। ইনশাল্লাহ আমরা আজকে ক্লাস শেষে একটা চমৎকার গিফট দিব, যেটা আপনার পরবর্তী বিশ্ববিদ্যালয়, কোন কোন বিশ্ববিদ্যালয় আছে এরপরে রাবি আছে, পরবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যাকে বলা হয় সুন্দরীদের বিশ্ববিদ্যালয়। এরপরে আছে আমাদের পাহাড় এবং পর্বতে ঘেরা আমাদের আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরপরে আমাদের সবার জন্য আছে গুচ্ছ। তো আজকের ক্লাসে আমি মূলত আলোচনা করব কিভাবে আপনি অল্প পরে এই শর্ট সময়ে দুর্দান্ত একটা প্রস্তুতি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতে পারবেন এবং একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন প্যাটার্ন হয়, কিভাবে প্রশ্ন আসে এবং চবিতে আপনি কিভাবে চান্স পাবেন। একই সাথে সবাইকে যারা হতাশ করে না, এই হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় কিভাবে আপনি অধিক প্রশ্ন রাইট করে আসবেন, এই বিষয়ে একটা গাইডলাইন মূলক ক্লাস। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। সবাই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। আমরা আজকে ক্লাস থেকে চমৎকার কিছু শিখতে চলেছি। সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা আজকে ক্লাস থেকে চমৎকার কিছু শিখতে চলেছি। আমাদের সাথে মিরাজ যুক্ত আছে, বলছে সবাইকে মেনশন দাও। হ্যাঁ, সবাইকে মেনশন দাও। আদাব প্রতিভা রয় লিখেছে আদাব ভাইয়া, আদাব। হ্যাঁ, সবাই যুক্ত হয়েছে। আমরা আজকে আলোচনা করব প্রশ্ন নিয়ে আজকে আমরা প্রশ্ন সলভ করার চেষ্টা করছি। তো সবাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশ্ন আসছে, কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে কি করলে? ভাই, আত্মনির্ভরশীলতা আসে কি করলে? দেখেন, শুরুতে আমি বলি যে কাজী নজরুল ইসলাম, এটা আমার একটা বই সাজেশন, আমি আপনাদেরকে দেখাই। দেখেন,
এই যে কাজী নজরুল ইসলাম, প্রত্যেকটা পেজ থেকে দেখেন, এটা হচ্ছে 6 নম্বর পেজ। এই যে নজরুল ইসলামের কাব্যগ্রন্থ মনে রাখার টেকনিক, তারপর হচ্ছে এই যে নজরুলের গল্প গ্রন্থ, এখান থেকে কিন্তু দুইটা লাইন থেকে কিন্তু একটা প্রশ্ন কমন আসছে। তারপর দেখেন আসছে তার অনুবাদ গ্রন্থ রুবাইয়াত উমর খৈয়াম এবং রুবাইয়াতে উমর হাফিজ। তারপর আছে পুরস্কার, নজরুল কি কি পুরস্কার পাইছে, এবং নজরুলকে 2025 সালে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, একটা পুরস্কার দেওয়া হয়েছে, একটা সম্মাননা দেওয়া হয়েছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না হইলেও আমি ভাবছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসবে, কিন্তু আসে নাই। তবে আপনি মনে রাখেন, নজরুল থেকে এই লাইন, একটা লাইন লিখবেন, এখন আমি একটা লাইন লিখাবো, এই লাইনটা আপনার অবশ্যই অবশ্যই এবছর কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসবেই আসবে। আমি একটু পরে লেখাচ্ছি, এই লাইনটা অবশ্যই লিখবেন। এই লাইনটা আপনার এইবার এডমিশন টেস্টে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে দিবেই। লাইনটা কি? কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির ঘোষণা দিয়ে গ্যাজেট, আগে কিন্তু জাতীয় কবির ঘোষণা দিয়েছিলেন কিন্তু গ্যাজেট হয় নাই, কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির ঘোষণা দিয়ে গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে 2 জানুয়ারি 2025। এই প্রশ্নটা এইবার কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসবেই। আমি ভাবছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে নাই। তবে দেখেন এরপর আমি একটু দেখাই, অল্প এতটুকু দেখছেন, একটা পেজও না। বলছি কাজী নজরুল ইসলাম প্রবন্ধে, দেখেন কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধ বলতে বোঝানো হয়েছে, প্রবন্ধতে বোঝানো হয়েছে সত্যের পথ। এরপরেই দেখেন প্রশ্ন আসছে যে কাজী নজরুল ইসলামের এই যে প্রবন্ধ, আমাদের প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে কিসে। দেখেন এই যে প্রশ্ন আসছে 2024-25 ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কাজী নজরুল ইসলামের এই যে আমার পথ প্রবন্ধে আত্মনির্ভরশীলতা আসে কিসে? আত্মসত্তা অর্জনে। এই জায়গায় লেখা আছে আত্মসত্তা অর্জনে। আর আপনার প্রশ্নে আসছে যে আত্মাকে চেনার মাধ্যমে। একই জিনিস কিন্তু, জাস্ট আপনার তো একদম দাড়ি কমা ফুল স্টপ সহ কমন পড়বে না। দেখেন এই যে লেখা আছে, হাইলাইট করে দেওয়া আছে, আমার প্রবন্ধে কি বলা হয়েছে? আত্মনির্ভরশীলতা আসে কিসে? এই জায়গায় আমার বইতে লেখা আছে আত্মসত্তা অর্জনের মাধ্যমে, আর এই জায়গায় অপশনে দেওয়া আছে আত্মাকে চেনার মাধ্যমে। একই কথা। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটা একটু দেখি। 2 নম্বর প্রশ্ন আসছে যে সোনার তরী কবিতা বর্ণিত আছে কোন সময়ের কথা? কোন, এই যে ঘটনাগুলো বলা আছে এটা কোন সময়? সোনার তরী কবিতা আমরা জানি যে সোনার তরী, এই যে সোনার তরী কবিতাটা কার? এই সোনার তরী কবিতাটা হচ্ছে আমাদের রবি ঠাকুরের লেখা। রবি ঠাকুরের লেখা সোনার তরী কবিতাটিতে, সোনার তরী দেখেন, সোনার তরী কবিতাটিতে কোন সময়ের কথা বলা হয়েছে? সকালবেলার কথা বলা হয়েছে। কারণ আমরা জানি যে সকালবেলায় তিনি তরুছায়া মসি মাখার কথা বলছেন এবং পরবর্তী এপার থেকে ওপারের কথা বলছেন। এই জায়গায় আক্ষরিক অর্থে তিনি সকালের কথা বলল, তিনি তার জীবনের, তার সাহিত্য রচনার যে সময়কাল, সেই সময়কালের কথা নির্দেশ করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার যে এই সময় সোনার তরী একটা কিন্তু কাব্যগ্রন্থ। সোনার তরী আপনার বইতে আছে একটা কবিতা, কি আকারে আছে? কবিতা আকারে আছে। কিন্তু সোনার তরী নামে তার এই কবিতাটা আছে কোন গ্রন্থে? এই কবিতাটা নেওয়া হয়েছে সোনার তরী, এই কবিতাটি নেওয়া হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থ থেকে। এই কবিতাটি নেওয়া হচ্ছে কোন কাব্যগ্রন্থ থেকে? এই কবিতাটি নেওয়া হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থ থেকে। কবিতার নাম এবং কাব্যগ্রন্থের নাম একই যদি থাকে, কবিতার নাম এবং কাব্যগ্রন্থের নাম যদি একই থাকে, সেই কবিতাকে বলা হয় নাম কবিতা। কি কবিতা? সেই কবিতাকে বলা হয় নাম কবিতা। তার সোনার তরী একটি নাম কবিতা। এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন শিলাইদহের ঘাটে বসে, শিলাইদহের গড়াই নদীর ঘাটে বসে তিনি এই কবিতাটি লিখেছিলেন। সোনার তরী কবিতাটি যে যখন লিখেন, এইটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ সোনার তরী, এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটা কবিতা। এই কবিতায় তিনি আরেকটা বিখ্যাত কবিতা, সোনার তরী কাব্যগ্রন্থের শেষ কবিতা ছিল নিরুদ্দেশ যাত্রা। ওই কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আর কত দূরে লয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী। মূলত রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যগ্রন্থটাতে তার অল্প বয়সে বা যুবক বয়সে তার বৃদ্ধ এবং তার মৃত্যুর পরের কথা চিন্তা করছিলেন। তিনি চিন্তা করছিলেন এই যে ফসল দিয়ে, তিনি চিন্তা করছিলেন এই যে আমি সাহিত্য লিখছি, কবিতা লিখছি, উপন্যাস লিখছি, নাটক লিখছি, আমার মৃত্যুর পরে এইগুলোর কি হবে? এখন মানুষ যেভাবে রিসিভ করতেছে এভাবে কি রিসিভ করবে? আর আরেকটা বলছিলেন যে এই যে আমার সাহিত্যকর্মগুলো আছে, এগুলো কি মৃত্যুর পর হারিয়ে যাবে? তিনি আবার চাচ্ছিলেন যে তার এই সাহিত্যকর্মগুলো, তিনি যেমন বিদেশি সাহিত্য পড়েছেন, বাঙালি হয়ে বিদেশিদের রচনা পড়েছেন, একইভাবে তিনি একজন বাঙালি লেখক হিসেবে তার সাহিত্য যেন বিদেশের মানুষ পড়ে। তার জন্য কিন্তু
আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যে তার এই যে সোনার ধানগুলোকে বিদেশে পাঠাইতে চাইছিল, মনে আছে আপনাদের কবিতাতে বলা হয়েছিল যে বিদেশে পাঠানোর কথাটা বলা হয়েছিল। এই জায়গায় কিন্তু আপনার সোনার তরী কাব্যগ্রন্থে কিন্তু আমি কিন্তু মোটামুটি যে তথ্যগুলো লাগে আপনার বিস্তারিত তথ্য কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছিলাম আমার এই বইতে, যে অপরিচিতা শেষেই কিন্তু আমি সোনার তরী কাব্যগ্রন্থটি এখানে দিয়েছিলাম। সোনার তরীতে কি জলের কথা বলা আছে, বাঁকা জলের ব্যবহার আছে, প্রতীকী অর্থে আছে, মেঘে ডাকা, তরুচা, মসিমাখা, এই যে অস্পষ্ট নদীর পুরনো কথা, সকালবেলার দৃশ্যে তিনি নিজেকে আবার আবিষ্কার করছেন, এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ আছে। এরপরে দেখেন 3 নাম্বার প্রশ্ন বলছে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা কোনটি? দেখেন রবীন্দ্রনাথের জায়গা আছে মুকুট, বলাকা, চোখের বালি এবং চিহ্নপত্র। বলাকা একটি কাব্যগ্রন্থ, চোখের বালি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, ছিন্নপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পত্র লেখন গ্রন্থ। এই ছিন্নপত্রটা রবীন্দ্রনাথ ঠাকুর মূলত যখন আমাদের বাংলাদেশে ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাংলাদেশে ছিলেন, রবীন্দ্রনাথ 2 বার বাংলাদেশে আসছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 3টা জমিদারি ছিল, 3টা জমিদারি ছিল কই রবীন্দ্রনাথ ঠাকুরের 3টা জমিদারি ছিল। একটা হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহতে, 2 নম্বরে ছিল সিরাজগঞ্জের শাহজাদপুর, যেখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অবস্থিত। আরেকটা আছে নওগাঁর পতিশরে। এই 3টা জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি ছিল। এই 3টি স্থানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের জমিদারি ছিল। এই জমিদারিগুলো দেখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে ছিলেন। কোথায় ছিলেন? বাংলাদেশে অনেকটা সময় তিনি অবস্থান করেন এবং এই সময়কালে তখন তার হোয়াটসঅ্যাপ ছিল না, তখন তার এই যে ভিডিও কলের ইমু, তো আপনাদের মতো ইমু, ফেসবুক, মেসেঞ্জার এগুলো ছিল না, ভাইবার, ট্যাঙ্গো ছিল না। তার কিভাবে কথাবার্তা বলতো? তার বউ যে মৃণালিনী দেবী, তার বউ যে নলিনী, মৃণালিনী, ভবতারিণী দেবী, এই যে বউয়ের সাথে কথা বলার জন্য এবং তার ভাগ্নির সাথে কথা বলার জন্য যে চিঠিপত্রগুলো লিখেছিলেন, চিঠিপত্র লিখেছিলেন, সেগুলোকে পরবর্তীতে একটি পত্র গ্রন্থ নামে তিনি প্রকাশ করেন, যার নাম দিয়েছিলেন ছিন্নপত্র। এই চিঠিপত্রগুলোকে একসাথে সংকলন করে তিনি একটা গ্রন্থ প্রকাশ করেছিলেন, নাম দিয়েছিলেন ছিন্নপত্র। তাহলে এই যে বাংলাদেশে থাকাকালীন সময় যে চিঠিগুলো লিখতো, সেগুলোকে তিনি একটা গ্রন্থ করা হয়েছে, যার নাম হয়েছে ছিন্নপত্র। তাহলে ছিন্নপত্র বাংলাদেশের সাথে কোন রচনার মিল আছে বা কোন রচনার সম্পৃক্ততা আছে? ছিন্নপত্রের সম্পৃক্ততা আছে। এরপর দেখেন বলছে রাবণ অনুজ, 4 নম্বর প্রশ্ন, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। এখানে লক্ষ্মী শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? লক্ষ্মী শব্দটি এখানে ক্রিয়া অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ আমরা জানি রাবণ অনুজে অর্থ, দেখেন রাবণের পুত্রকে লক্ষ্য করে বলা হয়েছে রাবণ। আপনাদের বিভীষণের প্রতি মেঘনাদ ফুল সিলেবাস থেকে একটা প্রশ্ন প্রতি বছর আসে, এবারও আসছে, কিন্তু এটা ফুল সিলেবাস থেকে আপনি আসলেও বলতে পারবেন না। এর আগে দেখেন একটা পরীক্ষা প্রশ্ন আসছিল যে উচিতকে তাত্ত্ববশী নিকষা সতী তোমার জননী। দেখেন বিভীষণের প্রতি মেঘনাদ থেকে এই কবিতাটা এতটাই গুরুত্বপূর্ণ, এই কবিতাটা বাদ দেওয়া যায় না। দেখেন গত 2 বছর আগে এই কবিতা থেকে একটা প্রশ্ন আসছে। এখন প্রশ্নকর্তারা একটু টেকনিকে প্রশ্ন করে। আপনি বলছেন ভাই, আপনি বলছেন যে শর্ট সিলেবাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হবে, ফুল সিলেবাস থেকে হবে না। ভাই ফুল সিলেবাস থেকে তো তারা প্রশ্ন করে নাই, শব্দার্থ তো পরীক্ষা আছেই। তো আমাদের এই মেঘনাদবধ যে কাব্যগ্রন্থটা আছে, মেঘনাদবধ কাব্যের কিছু চরণ নিয়ে যে মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ নামে একটি কবিতা রচনা করা হয়েছে, আপনার বইতে আসছে পাঠ্য হিসাবে। এই কবিতাটা এতটাই গুরুত্বপূর্ণ, এই কবিতাটা যদি পরীক্ষায় নাও আসে, এই কবিতা থেকে শব্দার্থ আসে। আপনি শব্দার্থ তো আপনি বলতে পারবেন না যে আমাকে ফুল সিলেবাস শর্ট সিলেবাস করে দিল না কেন। আবার এই কবিতা থেকে দেখেন একটা এখন কারক বিভক্তি থেকে প্রশ্ন আসতে পারে, সমাস থেকে একটা শব্দ দিয়ে প্রশ্ন আসতে পারে, আসতেই পারে। আপনার তো সমাস সিলেবাসে ছিল, কারক সিলেবাসে ছিল, শব্দার্থ সিলেবাসে ছিল, বিরোচন অংশ সিলেবাসে ছিল, আপনার এগুলো তো আপনি বাদ দিতে পারবেন না। তাহলে দেখেন এর আগে একবার পরীক্ষা আসছিল যে তাঁত শব্দের অর্থ কি? তাঁত শব্দের অর্থ কি? আমরা জানি তাঁত শব্দের অর্থ হচ্ছে পিতা। তাঁত শব্দের অর্থ কি? পিতা।
কিন্তু আমরা বিভীষণের প্রতি মেঘনাদ গল্পে কবিতায় ছিল যে উচিত কি তাত তব নিকষাসতি তোমার জননী। তাহলে উচিত কি তাত মানে চাচাকে বলতেছে যে পিতৃব্য মানে পিতার সমতুল্য বোঝানোর ক্ষেত্রে এখানে তাত ব্যবহার করা হয়েছিল। তাহলে বিভীষণের প্রতি মেঘনাদে তাত শব্দের অর্থ ছিল পিতৃব্য মানে পিতার সমতুল্য চাচা, কিন্তু তাত শব্দের অর্থ হচ্ছে পিতা। তাহলে একটা প্রশ্ন আসছিল এর আগে, এবছর প্রশ্ন আসছে দেখেন আপনাকে এই জায়গায় প্রশ্ন আসছে যে রাবণ অনুজ আচ্ছা রাবণ অনুজ, তারপর বলছে লক্ষ্মী রাবণ আত্মজে। দেখেন এখানে রাবণ অনুজে শব্দের অর্থ হচ্ছে রাবণের পুত্রকে লক্ষ্য করে বলা হচ্ছে। দেখেন এই যে রাবণের পুত্রকে লক্ষ্য করে বলা হচ্ছে যে লক্ষ্মী শব্দটি ক্রিয়া অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। তারপর দেখেন রেইনকোট থেকে একটা প্রশ্ন আসছে যে বাদলার বন্দুক বারুদ কি ড্যাশ একটু নিবে না, ড্যাশ এই জায়গায় হবে জিরিয়ে নিবে না। এরপর দেখেন মানুষের মধ্যে যাহা অনন্ততমতা এবং অনিবার্য লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই চেহারা, কণ্ঠস্বর যেন কি তারই চেহারা। এই জায়গায় 6 নম্বর প্রশ্নের উত্তর হবে রাইট, 6 নম্বর প্রশ্নের উত্তর হবে 2 খ। এরপর দেখেন 7 নম্বর প্রশ্ন আসছে রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়। কি চমৎকার প্রশ্ন, রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয় কোনটি? একটু খেয়াল করি আমরা। আপনারা খালি বলেন যে ভাই আমাদের বইতে তো এটা নাই, আমাদের সিলেবাসও তো এটা নেই, এত তথ্য কেন লিখছেন? আমাকে আমার এক বাইস্তা বলছে যে এই যে আমার এই ছোট্ট একটা সাজেশন, রাশেদ বাংলা শিখা আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি দেই, কোনো লাইব্রেরিতে বইটা পাওয়া যায় না, অনলাইনে দেই। তো রাশেদ বাংলা সাজেশন এই বইটাতে আমি অনেকগুলো তথ্য অ্যাড করছি। দেখেন শুরুতে অ্যাড করছি বাংলা সাহিত্যের ইতিহাস, চর্যাপদ থেকে মধ্যযুগ থেকে শুরু করে। এরপর দেখেন রাজা রামমোহন রায়, পেরিচাঁদ মিত্র, জহির রায়হান, যে ডাক ও খনার বচন, বলছে ডাক ও খনার বচন মধ্যযুগের কাব্য। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার একটা প্রশ্ন বিউপিতে একটা প্রশ্ন আসছে, একদম হুবহু আসছে যে ডাক ও খনার বচন কোন যুগের কাব্য। দেখেন এই যে আমরা বলি কাছায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস, এগুলো হচ্ছে ডাক ও খনার বচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 বছর আগে একটা প্রশ্ন আসছে এখান থেকে। এরপর দেখেন আমরা বলি 10 মিলে করি কাজ হারি জিতি না হিলাজ, এগুলো ডাক ও খনার বচন। এরপর আমরা বলি একে তো নাচুনি বুড়ি তার উপর ঢোলের বাড়ি। আমরা এই প্রবাদগুলো ব্যবহার করি কিনা? এই প্রবাদগুলি দেখবেন গ্রামের মানুষ ব্যবহার করে। আবার বলে মেয়ে নষ্ট ঘাটে ছেলে নষ্ট হাটে, এগুলো হচ্ছে ডাক ও খনার বচন। এরপর হচ্ছে কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস, মানে অল্প বয়সে যদি কন্ট্রোলে না আনা যায় পরবর্তীতে আর কন্ট্রোলে আনা যায় না। এরপর বলছে যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে বা গাং সাঁতরাইতে কতক্ষণ, এগুলো হচ্ছে ডাক ও খনার বচন। এরপর বলছে গাছে গাছে আগুন জ্বলে বৃষ্টি হবে কণায় বলে, এগুলো হচ্ছে খনার বচন। এগুলো আমি অ্যাড করেছি আমার এখানে। এরপর দেখেন আপনার জহির রায়হান থেকে আসছে, জহির রায়হান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে প্রশ্ন, পেরিচাঁদ মিত্র থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। কারণ পেরিচাঁদ মিত্র আসবে না কেন? বাংলা উপন্যাস আপনি শিখতেছেন, উপন্যাস পড়তেছেন, কিন্তু বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কার হাতে রচনা হয়েছে এটা তো আপনাকে জানতে হবে, এই জায়গা থেকে তো আপনার প্রশ্ন পড়তে হবে। তাহলে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস রচনা করেছে পেরিচাঁদ মিত্রের হাতে। এর জন্য পেরিচাঁদ মিত্র থেকে পরীক্ষা যদি প্রশ্ন আসে আমরা পারি না। কেন পারি না? কারণ আমরা পড়ি নাই, জানি না। কিন্তু এটা জানা আপনার দরকার ছিল। আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে 2 দিন পর, আপনার জানা দরকার ছিল। আপনি বলতেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন থেকে ভাই পরীক্ষা প্রশ্ন আসছে, আমার তো এটা সিলেবাসে নাই। কেন আপনি রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে জানবেন না? আপনার জানা উচিত ছিল, তার গ্রন্থই আছে কয়েকটা, কিন্তু আপনি জানেন না। আপনি রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে না জানেন, নজরুল তো আপনার পাঠ্য ছিল, নজরুল সম্পর্কে কেন জানলেন না? দেখেন আমি একটু দেখাই আপনাকে চমৎকার বিষয়। দেখেন বলছে পরীক্ষা প্রশ্ন আসছে রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয় কোনটি? আচ্ছা আমরা রোকেয়াকে আগে দেখি। রোকেয়া সাখাওয়াতের রচনা, তার কি কি রচনা আছে? তার বেশি রচনা নেই, অল্প কয়েকটা রচনা আছে। 1 নম্বরে তার যদি একটা উপন্যাসের কথা বলি, সেটার নাম হচ্ছে সুলতানাস ডিম বা সুলতানার স্বপ্ন। এই গ্রন্থটি তিনি 1905 সালে প্রকাশ করেন। কত সালে? 1905 সালে। এই গ্রন্থটিকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয় এবং ইংরেজিতে নাম দেওয়া হয় সুলতানাস ড্রিম। এই গ্রন্থটি প্রকাশিত হয় 1908 সালে। কোথা থেকে প্রকাশিত হয়? এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল
দেখেন একটু লেখেন, মাদ্রাজের একটা পত্রিকা, মাদ্রাজ, ইন্ডিয়ার মাদ্রাজের একটা পত্রিকা, মাদ্রাজের পত্রিকাটার নাম একটু লিখে রাখেন, পরবর্তী যে কোনো জায়গায় কাজে লাগতে পারে। মাদ্রাজের একটি পত্রিকা নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান লেডিস ম্যাগাজিন, দ্য ইন্ডিয়ান লেডিস ম্যাগাজিন থেকে সুলতানাস ড্রিম নামে সুলতানার স্বপ্ন 1908 সালে প্রকাশিত হয়েছিল। তার আরেকটা বিখ্যাত গ্রন্থ আছে, সেটা হচ্ছে অবরোধবাসিনী। তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, নাম হচ্ছে অবরোধবাসিনী, যা 1931 সালে প্রকাশিত হয়। 1931 সালে প্রকাশিত হয়েছিল। এখন কথা হচ্ছে ভাই, আরেকটা তার গ্রন্থ আছে, নাম হচ্ছে, আচ্ছা এটা আমি এখানে না লিখে, আপনারা যদি একটু লিখে থাকেন একটু কমেন্ট করে জানান, লেখা হয়েছে সবার কি এতটুকু লেখা হয়েছে? লেখা হলে লিখবেন ডান, নোট ডান, লেখা হয়েছে কিনা একটু বলেন। তার আরেকটা উপন্যাস আছে, সেটার নাম হচ্ছে পদ্মরাগ। লিখেন পদ্মরাগ। এই পদ্মরাগ উপন্যাসটা হচ্ছে তার প্রথম প্রকাশিত উপন্যাসের মধ্যে প্রথম রচিত একটি উপন্যাস, তার পদ্মরাগ, 1924 সালে। এখন বলতে পারেন ভাই এগুলো কি? না, এগুলো আছে, দেখেন তার প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে পদ্মরাগ। এগুলো রচনা হয়েছিল এগুলো, তাহলে পদ্মরাগ একটু দেখেন, 1924 সাল, পদ্মরাগ। আচ্ছা টিস্যু কই? পদ্মরাগ লেখা হলে ডান লিখবেন। এখন কথা হচ্ছে ভাই, আপনার অপশনে কি কি ছিল আমি একটু দেখাই। নজরুল তো আপনারা পড়ছেন নাকি? নজরুল পড়েন নাই নাকি? দেখেন ছোট্ট একটা বই, এই বই থেকে কি সুন্দরভাবে চমৎকার ভাবে প্রশ্নগুলো কমন আসছে। দেখেন নজরুলের গল্প গ্রন্থ আছে কয়টা? 3টা, শিউলিমালা, রিক্তের বেদন এবং ব্যথার দান। দেখেন আমি স্টার দিয়ে রাখছি, এর মধ্যে প্রথম প্রকাশিত হচ্ছে ব্যথার দান। দেখেন নজরুল তো আপনারা পড়ছেন না? নজরুল কি চমৎকার ভাবে পড়াইছি, একটু দেখেন। আমি নজরুল খুব চমৎকার ভাবে আপনাদেরকে পড়াইছি। দেখেন নজরুলের গল্প গ্রন্থ নজরুলের গল্প গ্রন্থ, দেখেন নজরুলের গল্প গ্রন্থের মধ্যে দেখেন একটু, নজরুলের গল্প গ্রন্থ আছে 3টা, দেখি আমরা। 1 নম্বর হচ্ছে শিউলিমালা, 2 নম্বর হচ্ছে রিক্তের বেদন, 2 নম্বর হচ্ছে কি? রিক্তের বেদন। 3 নম্বরে লিখবেন ব্যথার দান। 3 নম্বর হচ্ছে ব্যথার দান। একটু খেয়াল করি, এর মধ্যে তার প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান। 1922 সালে প্রকাশিত তার প্রথম গল্প গ্রন্থের নাম হচ্ছে ব্যথার দান। একটু খেয়াল করি, শিউলিমালা গ্রন্থে, এই যে শিউলিমালা, এই গ্রন্থতে বিখ্যাত, এই গ্রন্থের একটি গল্পের নাম হচ্ছে পদ্মগোখ্র। এটা একটা গল্প গ্রন্থ, গল্পের বই। এই গল্পের বইতে একটা বিখ্যাত গল্পের নাম হচ্ছে পদ্মগোখ্র। এই গল্পটা আমি এই 2024 সালেও পড়েছি। 24 সালে ডিসেম্বর আমার পরীক্ষা ছিল, নজরুল সাহিত্যের উপর আমার পরীক্ষা ছিল, 60 মার্কের অনার্সে। তো আমি পদ্মগোখ্র পড়েছি। পদ্মগোখ্র এই জায়গায় একটা সাপকে, একটা 3টা সাপকে, পদ্মগোখ্র সাপকে নিয়ে তার লেখা। তো আমি একটু দেখি যে নজরুলের যে শিউলিমালা কাব্যগ্রন্থের কিছু গল্প আছে, এর মধ্যে একটা গল্পের নাম হচ্ছে পদ্মগোখ্র। আপনার সময় হলে এই গল্পটা একটু পড়বেন, চমৎকার একটা গল্প, পদ্মগোখ্র। এই শিউলিমালা গল্প গ্রন্থে, এটা একটা গল্পের বই। এই গল্পের বইতে পদ্মগোখ্র একটা বিখ্যাত গল্প। আরেকটা গল্প আছে জিনের বাদশা। এই জিনের বাদশা গল্পে উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে পেকাল।
সরি, এই জিনের বাচ্চা গল্পে উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে আল্লাহ রাখা, আল্লাহ রাখা। তাহলে দেখেন পদ্ম গোখরো জিনের বাচ্চা। তার আরো একটি গল্প আছে অগ্নিগিরি, অগ্নিগিরি, অগ্নিগিরি। তাহলে শিউলিমালা গল্পে কি কি আছে? পদ্ম গোখরো জিনের বাচ্চা অগ্নিগিরি। আরেকটা গল্প আছে সেটা হচ্ছে শিউলিমালা নিজেই, খুব চমৎকার রোমান্টিক একটা গল্প শিউলি মালা। এই গল্পটা পড়ার সৌভাগ্য আমার হয়েছে, এই সবগুলো গল্প আমার পড়ার সৌভাগ্য হয়েছে শুধু অগ্নিগিরি ছাড়া। তাহলে দেখেন শিউলিমালা, শিউলিমালা গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত কি কি গল্প আছে? পদ্ম গোখরো জিনের বাচ্চা শিউলিমালা। তাহলে পরীক্ষা আসছে প্রশ্ন, পরীক্ষা প্রশ্ন আসছে যে রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয় কোনটি? তাহলে রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা এই জায়গায় অপশনগুলোতে আছে মতিচুর, মতিচুর রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি রচনা। অবরোধবাসিনী, সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন, এগুলো রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা। তাহলে রচনা নয় কোনটি? পদ্ম গোখরো। কারণ পদ্ম গোখরো এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি গল্প। পদ্ম গোখরো কি? পদ্ম গোখরো হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি গল্প। পদ্ম গোখরো কি? পদ্ম গোখরো হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি গল্প, যা শিউলিমালা গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত, যা শিউলিমালা গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত। লিখছেন সবাই? সবার লেখা ডান? সবার কি নোট ডান? সবার কি নোট ডান? সবাই একটু কমেন্ট করে জানাবেন সবার কি নোট ডান? শিউলিমালা গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত। সবার কি নোট ডান? সবার কি নোট ডান? হ্যাঁ, আলালের ঘরের দুলাল, সুলতানাস ড্রিম পুরস্কার প্রাপ্ত। হ্যাঁ, সুলতানাস ড্রিম, পদ্ম গোখরো, গুড, ভেরি গুড। সবার কি নোট ডান? ওকে, ডান ডান। আচ্ছা, এরপর আমরা দেখি 8 নম্বর প্রশ্ন ছিল বিলাসী গল্পে উল্লেখ নেই। আরে কি চমৎকার প্রশ্ন! আহা, দেখেন বিলাসী গল্পে উল্লেখ নেই কোন চরিত্রের? দেখাচ্ছি বিলাসী গল্প। দেখেন আমার এই ছোট্ট সাজেশন থেকে, আমি এই সাজেশনটা মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের জন্য বানাইছিলাম, কিন্তু চমৎকার ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ কয়েকটি প্রশ্ন হুবহু কমন চলে আসছে। এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখেন। বিলাসী, বিলাসী একটা চমৎকার চমৎকার একটি গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। আমি এই জায়গায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচিতি ছোট্ট করে দিয়ে, তার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী পদক পেয়েছেন, ডিলিট উপাধি পেয়েছেন 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ একটা তথ্য ছিল। তার উপন্যাসের নাম, তার উপন্যাসের নামগুলোর মধ্যে সবচেয়ে প্রথম উপন্যাস, তার প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে বড় দিদি। বড় দিদি হচ্ছে তার প্রথম প্রকাশিত উপন্যাসের নাম। তার বিখ্যাত একটা উপন্যাসের নাম হচ্ছে শ্রীকান্ত। শ্রীকান্ত, আপনার একটা ওয়েব সিরিজও আছে শ্রীকান্ত, খুবই চমৎকার। তার বিখ্যাত আরেকটি লেখা আছে দেবদাস। দেবদাস লিখেন, এগুলো লিখে নেন। তার বিখ্যাত একটি উপন্যাস আছে দেবদাস। ওই যে আপনাদের শাহরুখ খানের একটা মুভি আছে দেবদাস, পারু আর হচ্ছে আপনার ইয়েকে নিয়ে লেখা। তাহলে দেখেন আরেকটা খুব চমৎকার আরেকটা তার লেখা আছে, সেটা হচ্ছে বউ দিদি, বউ দিদি। আরো একটা আছে দেনা পাওনা উপন্যাস, তার একটা দেনা পাওনা আছে দেনা পাওনা। পথের দাবি, বিখ্যাত উপন্যাস পথের দাবি। ত্রিভুজ প্রেমের গল্প, 3টা প্রেমের গল্প একসাথে আছে। গৃহদাহ উপন্যাস, এগুলো চমৎকার ভাবে টেকনিক দিয়ে লেখা আছে। অনেকগুলো তার উপন্যাস টেকনিক দিয়ে লেখা আছে। দেখেন টেকনিক গুলো লিখে দিচ্ছি। আপনার বিলাসী থেকে প্রশ্ন তো কমন আসবেই। বিলাসীর সাথে সাথে আপনি বিলাসী থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো আপনি মনে রাখবেন কিভাবে, দেখেন একটু টেকনিকটা লিখেন। বউ দিদির লিখেন বড় দিদির, লিখেন বড় দিদির বিরাজ বউ, লিখেন বড় দিদির বিরাজ বউ। বামুনের মেয়ে, কার মেয়ে? বড় দিদির বিরাজ বউ বামুনের মেয়ে পরিণীতা। দেবদাস। শ্রীকান্ত দত্ত।
আচ্ছা, বহুকণ্ঠের উইল করে দেখেন একটা টেকনিক ছোট্ট করে একটু দেখেন। দেখেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস যেগুলো আছে এগুলো মনে রাখবেন কিভাবে, আপনি মনে রাখার একটা চমৎকার টেকনিক আছে। শরৎচন্দ্রের উপন্যাস দেখেন, বড় দিদি বিরাজ বউ বামুনের মেয়ে। কার মেয়ে? বড় দিদি বিরাজ বউ বামুনের মেয়ে। পরিণতির প্রেমে পড়ে দেবদাস এবং শ্রীকান্ত দত্তের সাথে নিষ্কৃতি কাজ করে চরিত্রহীন হয়ে পড়েন এবং পণ্ডিত মশাইয়ের কাছে বিপ্রদাস বিচার চান এবং গৃহদাহ ও দেনা পাওনা করে বিষয়টি মিট করতে চান, মানে ঘরের ভিতর যে বিষয়টি মিটমাট করতে চান, মিচুয়াল করতে চান। কিন্তু পল্লী সমাজের পথের দাবি নববিধান অনুযায়ী বহুকণ্ঠের উইল করে অরক্ষণায় তাকে পাঠাতে হবে। আপনি একটু শুনেন আমার কথাগুলো। এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেকগুলো উপন্যাস আছে না, অনেক উপন্যাস আছে, অনেক। তিনি একজন কথা সাহিত্যিক, তো কবি, কথা সাহিত্যিক। তার উপন্যাসগুলো মনে রাখবেন কিভাবে? আমি বলছি বড় দিদির বিরাজ বউ, তাহলে বড় দিদি তার একটা উপন্যাস, বিরাজ বউ একটা উপন্যাস, বামুনের মেয়ে একটি উপন্যাস। বড় দিদি বিরাজ বউ বামুনের মেয়ে, সে পরিণীতার প্রেমে পড়ে, পরিণীতা একটি উপন্যাস। পরিণীতার প্রেমে পড়ে দেবদাস এবং শ্রীকান্ত দত্তের সাথে নিষ্কৃত কাজে লিপ্ত হন বা নিষ্কৃত কাজে সে চরিত্রহীন হন এবং পরবর্তীতে তিনি পণ্ডিত মশাইয়ের কাছে বিচার চান এবং বিপ্রদাস গৃহদাহে, মানে ঘরের ভিতর গিয়ে বিষয়টা, এটা যেহেতু একটা খারাপ কাজ, এটা মানুষকে ভাইরাল হওয়ার আগে তারা ঘরের ভিতর গিয়ে বিষয়টা মিচুয়াল করার চেষ্টা করে। তাহলে বিপ্রদাস কি করছে? গৃহে দাহে গিয়ে দেনা পাওনা টাকা পয়সা দিয়ে বিষয়টা বিষয়টি শেষ করতে চান। কিন্তু পল্লী সমাজের, মানে সাধারণ মানুষের পথের দাবি যে নববিধান নতুন একটা নিয়ম করে বহুকণ্ঠের উইল করে তাকে কি করতে হবে? অক্ষ নিয়ে পাঠাতে হবে। তাকে কি করতে হবে? অক্ষ নিয়ে পাঠাতে হবে। তাহলে দেখেন আমি যে বিষয়গুলোর নিচে দাগ দিছি এই সবগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাসের নাম। বড় দিদি, বিরাজ বউ, বামুনের মেয়ে, পরিণীতা, দেবদাস, শ্রীকান্ত, তারপর হচ্ছে নিষ্কৃতি, চরিত্রহীন, পণ্ডিত মশাই, বিপ্রদাস, গৃহদাহ, দেনা পাওনা এবং হচ্ছে পল্লী সমাজ, পথের দাবি, নববিধান, বহুকণ্ঠের হুইল এবং অরক্ষণীয়। এই সবগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাসের নাম। এর মধ্যে আপনি আরো কয়েকটা মনে রাখতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যদি আরো পড়তে চান আরো পড়তে পারেন। তবে আমার মতে এই টেকনিকের মাধ্যমে কিন্তু আপনি চাইলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো মনে রাখতে পারবেন। আমি সবার লেখা হয়েছে, আশা করি অনেকক্ষণ সময় পাইছেন আপনারা। তো এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে একটা গল্প আছে, সেই গল্পটা আপনারা সবাই পড়েছেন, বিলাসী নামে একটি গল্প আছে। তার সবগুলো লেখায় মোটামুটি একই ধাঁচের লেখা, পড়লে ভালোই লাগবে আপনাদের। তো দেখেন আমি সাজেশনে কি অ্যাড করেছি, যে এই গল্পে দেখেন অ্যাড করেছি গল্প উল্লেখিত কিছু উপকরণের নাম। এই গল্পে কি কি উপকরণ আছে সবাই একটু আস্তে আস্তে নোট করতে পারেন, পরবর্তী পরীক্ষা আপনার কাজে লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। গল্পে লিখেন একটু, গল্পে উপকরণ কিছু উপকরণ আছে। কি কি আছে একটু আমরা দেখি। গল্পে আছে সোনা, কি আছে? সোনা আছে। তারপর আছে রূপা, সোনা রূপা আছে, সোনা আছে, রূপা আছে। তারপর আছে বই আছে। তারপর আছে পাখি আছে, ফুলদানি আছে। তারপর আছে কাটা আছে। তারপর আছে লাঠি সোটা আছে। তারপর আছে কাঁসার গ্লাস আপনারা হয়তো অনেকেই চিনেন। গ্যালাস মানে হচ্ছে গ্লাস। কাঁসার গ্যালাস আছে। তারপর হচ্ছে লোহার শিকলের কথা উল্লেখ আছে। তারপর আছে মাদুলি, ওই যে তারা যেটা দিত মাদুলি। এরপর আরো আছে রুদ্রাক্ষ, এই যে গলার মধ্যে যেটা দেয়, গলার মধ্যে একটা দেয় সনাতন ধর্মে দেখবেন রুদ্রাক্ষ। তাহলে এই উপকরণের কথা গল্পে উল্লেখ আছে, এই উপকরণের কথা উল্লেখ আছে। এরপর দেখেন আরো লেখা আছে কিছু জাতের নাম লেখা আছে। জাত গল্পে কিছু জাতের নাম লেখা আছে। কি কি জাত আছে দেখেন। এক নাম্বার লিখবেন ব্রাহ্মণ জাতের কথা বলা আছে। গল্পে কায়স্থ
কায়স্থ জাতের কথা বলা আছে। গল্পে আরো আছে ডুম, ডুম জাতের কথা বলা আছে। গল্পে ইংরাজ জাতের কথা বলা আছে। এরপর দেখেন একটু, এরপর আছে স্থানের নাম। গল্পে কিছু স্থানের নাম আমি সুন্দর করে এগুলো লিখে দিছি, সবগুলো লিখে দিছি, এখান থেকে প্রশ্ন কমন আসছে। স্থানের নাম, নাম যেমন আছে আপনাদের আছে কাশী, কাশী আছে, তারপর হচ্ছে কামরুক্ষা, যেটা বলি কামরক্ষা আছে, তারপর আছে কামস্টাক আছে, সাইবেরিয়া আছে, সাইবেরিয়ার কথা উল্লেখ আছে। এরপর আছে পার্সিয়া, এরকম আরো অনেক, হরিপুর, পার্সিয়া, হরিপুর, এডেন, মালোপাড়া, তারপর হচ্ছে কারলা, আরো অনেক কথা উল্লেখ আছে। দেখেন গল্পে উল্লেখ আছে রোগের নাম, একটা রোগের নামে উল্লেখ আছে, একটা রোগের নামে উল্লেখ আছে, সেটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া একটা রোগের নাম উল্লেখ আছে, ম্যালেরিয়া। পরীক্ষা আসতে পারে, নেক্সট পরীক্ষা আসতেই পারে যে গল্পে উল্লেখিত একটি রোগের নাম কি, ম্যালেরিয়া একটি রোগের নাম আছে। রং আছে দুইটা রোগের নাম উল্লেখ আছে, একটা হচ্ছে নীল, দেখেন নীল এবং গেরুয়া, নীল এবং গেরুয়া দুইটা রঙের নাম উল্লেখ আছে, নীল এবং গেরুয়া। তারপর দেখেন লেখা আছে খাবারের কথা উল্লেখ আছে, কিছু খাবারের নাম উল্লেখ আছে। খাবারের নাম কি কি, ভাত, লুচি, রুটি, সন্দেশ, মাংস, এই খাবারের নাম উল্লেখ আছে। 5টা ফলের নাম উল্লেখ আছে, আম, বরুই, কাঁঠাল, রম্বা, আনারস। আম, দেখেন এগুলো থেকে আম, বরুই, কাঁঠাল মন থাকবে আপনার, কিন্তু রম্বা নামে একটি ফলের কথা উল্লেখ আছে, এটা মন থাকবে না। তাহলে কি কি ফলের নাম উল্লেখ আছে, আম, লিচু, রুটি, ফলের নাম উল্লেখ আছে আম, বরুই, কাঁঠাল, রম্বা এবং আনারস, এই 5টা ফলের নাম উল্লেখ আছে। 5টি সাপের নাম উল্লেখ আছে, ঢোরা, তারপর হচ্ছে দুধরাজ, মনিরাজ, কেউটি এবং খরিশ গুখ্র। 5টি সাপের নাম উল্লেখ আছে। গল্পে উল্লেখিত কিছু চরিত্রের নাম, দেখেন কি কি চরিত্র উল্লেখ আছে, এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্নটা আপনাদের আসছে। উল্লেখ আছে মৃত্যুঞ্জয়, বিলাসী, ন্যাড়া, এরপর হচ্ছে ধনরঞ্জন এবং খুরা। তাহলে মৃত্যুঞ্জয়, বিলাসী, ন্যাড়া, ধনরঞ্জন এবং খুরা, এগুলো হচ্ছে বিখ্যাত চরিত্র। এছাড়াও আরো চরিত্র আছে, দেখেন এরপরের পেজে দেওয়া আছে। এছাড়াও আছে দেখেন বিলাসী গল্পে মুঘল সম্রাট হুমায়ুনের নাম উল্লেখ আছে, মুঘল সম্রাট হুমায়ুনের নামও কিন্তু এই গল্পে উল্লেখ আছে। তাহলে গল্পে উল্লেখ নাই কোন চরিত্রের নাম, এটা আপনাদের পরীক্ষা আসছে। গল্পে উল্লেখ নাই কোন চরিত্রের নাম, গল্পে উল্লেখ নাই কোন চরিত্রের নাম, বাবরের নাম উল্লেখ নাই। বাবর হচ্ছে 7 সিস্টারের একমাত্র ভাই, বাবর, আমাদের বাংলাদেশের বাবর, ঠিক আছে। কিছুদিন আগে মুক্তি পাওয়া বাবরের নাম এই গল্পে উল্লেখ নাই। তাহলে দেখেন একটু আসি, এরপরে দেখেন একটা পারিভাষিক শব্দ আসছে, এটাও চমৎকার ভাবে দেখেন, পারিভাষিক শব্দ একটা আসছে। পারিভাষিক শব্দটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি, সবার কি নোট ডান? আচ্ছা, পারিভাষিক শব্দ, এটা উত্তর কি দিয়েছেন, এটার উত্তর কি দিয়েছেন সবাই একটু বলেন তো, কমেন্ট করে জানান তো এর উত্তর কি দিয়েছেন, সবাই একটু কমেন্ট করে জানান উত্তর কি দিয়েছেন, সবাই একটু কমেন্ট করেন। আচ্ছা একটু দেখি, আমরা একটু দেখি, প্রথম আমরা একটা করে দেখি, একটা দেখি আমরা একটু পারিভাষিক শব্দ। আচ্ছা, প্রথমে আছে আমরা 1 নাম্বার, ক নাম্বার দিয়ে শুরু করলাম, আমরা একদম ঘ নাম্বার দিয়ে শুরু করি, অপশনগুলো উল্টো করে শুরু করি। আচ্ছা, আমরা বললাম আছে যৌক্তিক। যৌক্তিক শব্দের ইংরেজি কি, যৌক্তিক শব্দের ইংরেজি কি, সবাই একটু কমেন্ট করেন তো, সবাই একটু কমেন্ট করেন তো। যৌক্তিক শব্দের ইংরেজি কি, সবাই একটু কমেন্ট করেন। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, যৌক্তিক শব্দের ইংরেজি কি, কমেন্ট করেন। যৌক্তিক শব্দের ইংরেজি কি, সবাই একটু কমেন্ট করেন। কেমনটা লাগে ক্লাসের মাঝখানে ফোন দিলে? অনলাইনে ক্লাস হচ্ছে, পেজে ক্লাস করো না কেন, ক্লাসে আসো। একটু অপেক্ষা করেন, আমরা এখনই শুরু করছি। ক্লাসের মাঝখানে ফোন আসলে এই সমস্যাটা হয়, একটু অপেক্ষা করেন, আমরা এখনই শুরু করতেছি।
রেকর্ড ক্লাস করলে হবে, হোয়াটসঅ্যাপে আপনি ফোন দিয়েছেন, এখন ক্লাস কেটে গেছে, একটু আপনি মেসেজ দিবেন, ডিরেক্ট কল না দিয়ে মেসেজ দিলে ভালো হয়। একটু অপেক্ষা করেন সবাই, ইনশাল্লাহ আমরা এখনই শুরু করছি। একটু একটু সবাই অপেক্ষা করেন। এই ক্লাসের মাঝখানে এরকম ফোন আসলে এই সমস্যাটা হয়। আমরা এখনই শুরু করছি, ইনশাল্লাহ এখনই শুরু করছি। এই তো আমরা চলে আসছি। আই এম ব্যাক। আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? পরিণীতা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি? আল্লাহ, কেউ কমেন্ট করে না। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। ওকে ফাইন, ওকে ফাইন। আমরা একটা একটা করে আসি। আমরা যেটা বলছিলাম যে আমাদের পারিভাষিক শব্দ থেকে একটা প্রশ্ন আসছে পরীক্ষায়। যেমন কি কি আসছে একটু আমরা খেয়াল করি। প্রথমে আছে যৌক্তিক। যৌক্তিক শব্দের ইংরেজি কি? যৌক্তিক শব্দের ইংরেজি হচ্ছে রেশনাল লজিক। লিখেন একটু TIONAL, রেশনাল, LOJICAL, লজিক্যাল। এরপর তো দেখেন ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ। তারপর আমরা আসি গ নাম্বারে ছিল কি? গ নাম্বারের প্রশ্নটা ছিল যে সাহিত্যিক শব্দের ইংরেজি কি? সাহিত্যিক শব্দের ইংরেজি হচ্ছে লিটারেচার। তুই দেখেন, বা আপনি লিখতে পারেন লিটারেচার অফ ম্যান বা লিটারেচার ফর ম্যান, এরকম হতে পারে লিটারেচার। এরপর আসি বৈধ। এরপর খ নাম্বারে ছিল বৈধ, বা অপশন 2 তে ছিল বৈধ। বৈধ শব্দের ইংরেজি কি? বৈধ শব্দের ইংরেজি কি? বৈধ শব্দের ইংরেজি হচ্ছে লিগাল। দেখেন তো, তিনটা কিন্তু আপনি ইজিলি উত্তর করতে পারেন। তারপর বাকি আছে কি? বাকি আছে একটাই, যেটা আপনার পরীক্ষায় প্রশ্ন আসছে। কি আসছে? লিটারাল। লিটারাল শব্দের অর্থ কি? লিটারাল শব্দের অর্থ হচ্ছে আক্ষরিক। তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে আক্ষরিক। কে কি উত্তর দিয়েছেন বলেন সবাই। এই প্রশ্নটার উত্তর কে কি দিয়েছেন সবাই একটু কমেন্ট করেন। এই প্রশ্নটার উত্তর কে কি দিয়েছেন একটু কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করেন এই প্রশ্নের উত্তর কে কি দিয়েছেন। এই প্রশ্নের উত্তর কে কি দিয়েছেন একটু কমেন্ট করেন তো। আগে একটু কমেন্ট করেন এই প্রশ্নের উত্তর কে কি দিয়েছেন, একটু কমেন্ট করেন। এই প্রশ্নের উত্তর কে কি দিয়েছেন সবাই একটু কমেন্ট করেন। সবাই কেউ দেয় না এই প্রশ্নের উত্তর করেন নাই। কই থেকে আমার মানুষ ক্লাসগুলো মানুষজন আমার কই থেকে করে, একটা কমেন্টও নাই। আচ্ছা, লিটারাল শব্দের অর্থ, লিটারাল শব্দের পারিভাষিক অর্থ কি? লিটারাল শব্দের পারিভাষিক অর্থ কি? সবাই একটু কমেন্ট করেন কে কি উত্তর করেছেন পরীক্ষায়। আজকের পরীক্ষায় কে কি উত্তর করেছেন? লিটারাল শব্দের পারিভাষিক অর্থ কি? লিটারাল শব্দের পারিভাষিক অর্থ কি? ওকে ফাইন। লিটারাল শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে আক্ষরিক। আচ্ছা, এরপরে পরীক্ষা আসছে যে অভিধানিক অনুক্রম কোনটি? অভিধানের অনুক্রম হচ্ছে যে আমাদের বাংলা যে ডিকশনারি অভিধান যে আছে, আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই আজকে। এই যে দেখেন আক্ষরিক, জাকিয়া আরফিন লিখেছে। এই যে বাংলা একাডেমি, এই যে প্রমিত বাংলা অভিধান, এটা হচ্ছে একটা ডিকশনারি, একটা হচ্ছে বাংলার অভিধান। বলা হচ্ছে যে অভিধানের অনুক্রম। তাহলে আপনি অভিধান যখন খুলবেন এভাবে আপনি প্রথম কোন শব্দগুলো পাবেন, এইভাবে সিরিয়ালি আপনি যদি সাজান, আমাদের বাংলা ক খ সরে যেভাবে আছে এভাবে আমাদের অভিধানের ডিকশনারিতে নাই। ইংরেজিতে সহজে আমরা উত্তর করতে পারি। ইংরেজিতে যেমন আছে
এ বি সি ডি এরকম করে আছে, তাহলে এ এর পরে যদি একটা শব্দ থাকে তাহলে এ দিয়ে শব্দ শুরু হবে, তারপরে বি থাকবে, তারপর সি থাকবে, এরকম করে শব্দ শুরু হবে। কিন্তু বাংলার ক্ষেত্রে এই সিস্টেমটা এরকম না। বাংলার ক্ষেত্রে কি আমরা সরে লিখি না, অ আ এরকম করে শুরু করবেন, তারপর অনুস্বর দিয়ে শেষ হবে, অনুস্বর চন্দ্রবিন্দু দিয়ে শেষ হবে, এরপর আপনার ক খ শুরু হবে, এরপর আকার রসিকার ক্ষেত্রে আকার রসিকার দীর্ঘার রসুকার দীর্ঘার এভাবে শুরু হবে। তো আপনার এই অভিধানের অনুক্রমটা সুন্দর করে আমার সাজেশনে দেয়া আছে, আপনারা চাইলে পড়তে পারেন। এবং এই বইতে দেখেন, এই বইতে দেয়া আছে, আপনারা যদি বাংলাদেশি মানুষ হন এবং আপনার প্রত্যেকের ঘরে এই অভিধানটা থাকা উচিত। এই যে অভিধানের অনুক্রম দেখেন কিভাবে আছে, অ আ দেখা যাচ্ছে কি, এই সবাই দেখা যাচ্ছে? দেখেন অভিধানের অনুক্রমটা কিভাবে আছে একটু দেখেন। অ আ ই মানে স্বর স্বরেয়া রস্বই দীর্ঘ রসাও দীর্ঘ, মানে স্বর থেকে একবার ও পর্যন্ত, এরপর আছে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, এরপর আছে কি অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। আমি জানি না দেখা যাচ্ছে কিনা লেখা, আমি এখানে লিখে দিচ্ছি অভিধানের অনুক্রমটা কি, লেখা হয়তো দেখা যাচ্ছে না, আমি লিখে দিচ্ছি। যেমন শুরুতে হচ্ছে অ থেকে, আমরা জানি স্বর থেকে ও পর্যন্ত হচ্ছে আমাদের স্বরবর্ণ, এর সাথে এর পরেই থাকে হচ্ছে, এরপরে আছে অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এগুলো থাকবে। এরপর দেখেন ক খ গ ঘ উ, এই পাঁচটা। এরপর দেখেন চ ছ বর্গীয় জ এবং ঝ, চ ছ জ ঝ, এরপর দেখেন ইয় ইয়, এরপর আছে ট ট ঠ, তারপর আছে ড। এখন কথা হচ্ছে ভাই, এই ড এর মতো দেখতে ড বিন্দু একটা র আছে না, এটাও এখানে চলে আসবে। এরপর ড এর পরে ড আছে না, ঢ ঢ, এরপর ঢ বিন্দু র আছে, এটাও এখানে চলে আসবে। এরপর হচ্ছে মূর্ধন্য, এই জায়গাগুলোতেই মূলত পার্থক্য, এই জায়গাটা আর এই জায়গাগুলোতে পার্থক্য। এরপর দেখেন আছে ত আছে, থ আছে, ত আছে, এবং তর মতো উচ্চারণ এবং কিবোর্ডে লিখতে গেলে তর মতো আরেকটা বর্ণ আসে, ডাবল টপ প্রেস করলে এই খণ্ডত্ব আসে, ত আছে, খণ্ডত্ব আছে, তারপর হচ্ছে থ ত থ, তারপর দেখেন আছে দ ধ, তারপর হচ্ছে দন্তন্য, তারপর হচ্ছে দন্তন্য, এরপর আছে প, এই দিক দিয়ে সমস্যা নাই, প ফ ব ভ ম, প ফ ব ভ ম, এরপর আছে অন্তস্তীয়, এরপর অন্তস্তীয় জ অন্তস্থ জ, এরপর এর মতো একই দেখতে হচ্ছে অন্তস্তীয়, তারপর হচ্ছে র ল র ল র ল র ল, এরপর দেখেন কি কি আছে, এরপর আছে তালবস্য, তিনটা স আর কি, তালবস্য দন্তস্য মূর্ধন্যস্য, সরি তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য হ। এইটা হচ্ছে অভিধানের অনুক্রম, এইটা হচ্ছে অভিধানের অনুক্রম, মানে এইভাবে অভিধানের লেখাগুলো শুরু হয়। যেমন আমাদের ইংরেজি ডিকশনারি থেকে এ থেকে শুরু হয়ে একদম জেড পর্যন্ত সাজানো থাকে, আমাদের বাংলা এইভাবে সাজানো নাই। তাহলে শব্দের শুরুতে অ দিয়ে শুরু হবে, অ খ মানে অ আ রস্বই দীর্ঘ সরি অ আ রস্বই দীর্ঘ এভাবে শুরু হয়, ও পর্যন্ত আসবে। এরপরে বর্ণগুলো শুরু হবে অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু দিয়ে, এরপর ক খ গ গ ও এভাবে শুরু হবে। এরকম আইসে প্যাচ লাগবে আপনার, এই যে ডয় বিন্দু র আছে, ডয় বিন্দু র এবং ড ঢ, এরপর হচ্ছে ত সরি ত এবং খণ্ডত্ব, তারপর হচ্ছে দ দ ন, এরপর প ফ ম, এতটুকু ঠিক আছে, অন্তস্থ জ এবং অন্তস্থ জ, তিনটা স একসাথে। এই জায়গাগুলো হচ্ছে আপনার মানে ব্যঞ্জন বর্ণের সাথে পার্থক্য। তাহলে দেখেন অভিধানের অনুক্রমে সাজানো শব্দ কোনটি, মানে শুরুতে কোন শব্দগুলো পাওয়া যাবে। অভিধানের শুরুতে দেখেন অ আছে না, অ দিয়েই তো বর্ণ শুরু হয়, একদম সবচেয়ে সহজ প্রশ্ন আসছে আপনার, অ দিয়েই তো বর্ণ শুরু হয়, তাহলে অংশ, তাহলে অ, তারপর দেখেন অনুস্বর, এই যে অনুস্বর পাওয়া পেয়েছি আমরা, অ অনুস্বর তালবস্য। এই টপিক্সটা সম্পর্কে অনেকে আমরা জানি না, কারণ এই টপিক্সটা আমাদের ইন্টারে বা ছোটবেলায় জীবনে পড়ানো হয় না। ইংরেজি ডিকশনারি যত সহজে আমরা কিনি, বাংলা ডিকশনারি আমরা তত সহজে কিনি না। ইভেন অনার্সে বাংলা পড়া ব্যতীত এবং লেখালেখি ছাড়া কোনো মানুষের অভিধান কিনতে চায় না, কিন্তু আমরা বাঙালি, বাংলা পড়া লাগে, বাংলা কিনা লাগে। আপনি যদি বাংলা একটা কোর্স কিনেন, মানুষজন আপনাকে বলবে বাংলা তুই প্রাইভেট পড়স, বাংলা অনলাইনে পড়া লাগে, কি পড়ায়, কেমনে পড়ায়? আরে ভাই, বাংলা আপনি সমাসকারক বিভক্তি আপনি জানেন, পড়ছেন? পড়েন নাই। খুদে একটা মানুষের কমেন্ট করে বাংলা প্রাইভেট পড়া লাগে, বাংলা কোর্স কিনা লাগে, বাংলা আবার পড়া লাগে নাকি? ভাই বাংলা কোনো সাবজেক্ট না? বাংলা কোনো সাবজেক্ট না? আমাকে মাঝে মাঝে এরকম প্রশ্ন করে, বাংলা পড়াও তুমি, বাংলা পড়াও, বাংলা পড়ছো? তা আমি বলি দেখেন, এই অভিধান বই ডিকশনারি আমরা কেউ কিনি না। আপনি দেখবেন কারো বাসায় এরকম ডিকশনারি, অধিকাংশ মানুষ যারা যারা পড়াশোনার সাথে সম্পৃক্ত আছে,
খুব বেশি পড়াশোনা করে বা খুব লেখালেখি করে বা কোনো কাজ করে তাদের বাসায় এই বইটা এমনি পাবেন আপনি, এত বড় স্বাস্থ্যবান একটা বই। এছাড়া আপনি সবার বাসায় এই বই দেখবেন না। তো আমি বলি যে আপনার এই অভিধানের অনুক্রমটা সুন্দরভাবে আমার সাজেশনে দেওয়া আছে। তাহলে দেখেন আমরা বললাম এই জায়গায় অপশনগুলো কি ছিল, অংশ। তাহলে দেখেন অংশ অন্যান্য শব্দের সাথে দেখেন স্বর দিয়ে শুরু হয়েছে, এরপরের বর্ণ অনুস্বর, এরপরের বর্ণ হচ্ছে তালবর্ষ, এরপরের বর্ণ হচ্ছে তালবর্ষ, এরপরের বর্ণটা কি, এরপরে কি আছে অকাল, অকাল, হ্যাঁ অকাল। তাহলে দেখেন অ আছে শুরুতেই, এরপর আছে ক, ক শুরুতে আছে। আর রসিকার আমাদের কার চিহ্নের মধ্যে আকার, রসিকার, দীর্ঘিকার, রস্যকার, রিকার, রসুকার, দীর্ঘার, রিকার, এরকম করে আপনার আকার রসিকার গুলো আছে, রসুকার, দীর্ঘকার, রিকার, এরকম করে সিরিয়ালি আছে। তাহলে দেখেন আকার হচ্ছে শব্দের শুরুতেই আছে, তাহলে শুরুতে পাইলাম। এরপর আছে ল, এরপর আছে কই ল, এরপর দেখেন আছে অঙ্ক, অঙ্ক আমি আলাদা করে ভেঙে লিখলাম, তাহলে অ অনুস্বর স্বর অ, দেখেন অ আছে, ও আছে, ক আছে, তিনটা বর্ণ আছে। তাহলে দেখেন তো এই তিনটা বর্ণ সবার প্রথমে কিনা, কিন্তু দেখেন কাজ, এরপর অপশন আছে কাজ, 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 কুসুম, গৃহ, গোল, গণ, দীর্ঘ, দেহ, দৃশ্য। তাহলে এগুলো কিন্তু আপনার অনেক পরের বর্ণ, তাহলে শুরুই হয় অ দিয়ে, তাহলে অ দিয়ে শুরু বর্ণগুলো নিশ্চিন্তে আপনি দাগাই দিলে রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখেন লিখছে ক্রমাগত ভুল করো না। বাক্যটিতে ক্রমাগত শব্দ অর্থ কি, বাক্যটিতে ক্রমাগত হচ্ছে একটা বিশেষণ, ক্রমাগত হচ্ছে ধীরে ধীরে। আমি জানি যে দোষ গুণ অবস্থা এগুলোকে বলা হয় বিশেষণ, আর হচ্ছে কারণ নাম থাকলে হচ্ছে বিশেষ্য, আর নামের পরিবর্তে যা বসে তা হচ্ছে সর্বনাম। নামের পরিবর্তে যেমন আমি বললাম আমার নাম হচ্ছে রাশেদ, আমার নাম রাশেদ, রাশেদ না বলে যদি বলি আমি আজকে ক্লাস নিবে কে রাশেদ, কিন্তু রাশেদ স্যারের জায়গায় আমি রাশেদের জায়গায় বলতেছি কি আমি, তাহলে নামের পরিবর্তে বসছে, এটা হচ্ছে সর্বনাম। এখন আমি ক্লাস নিব কিভাবে, আমি নিব ধীরে ধীরে, আমি নিব আস্তে আস্তে, আমি নিব জোরে জোরে। তাহলে এই যে কথাগুলো বলছি, তাহলে এটা অবস্থান বোঝাচ্ছে না একটা। তাহলে এই যে আমরা বলছি ক্রমাগত, কি বলছি, বলছে ক্রমাগত ভুল করো না, তাহলে ক্রমাগত কি একটার পর একটা, তাহলে এটা হচ্ছে একটা বিশেষণ, এটা কি একটা বিশেষণ। উত্তর কে কি করছেন বলেন, এটা উত্তর কি হবে, বিশেষণ, মানে দোষ গুণ অবস্থাকে বলা হয় বিশেষণ, দোষ গুণ অবস্থাকে বলা হয় বিশেষণ। তারপর দেখেন আরে উচ্চারণের নিয়ম থেকে আসছে রে, এত সহজ প্রশ্ন আসে তারপর পোলাপান হাউমাউ করে চিৎকার করে ভাই কই থেকে প্রশ্ন আসছে কিচ্ছু পারি না, বাংলা একবার কঠিন। দেখেন হ্যাঁ একটু এবছর প্রশ্ন একটু ব্যতিক্রম হয়েছে, একেবারেই কঠিন হয়েছে, একেবারে উত্তর করা যাচ্ছে না এরকম হয় নাই, একটু খেয়াল করেন। আবার আমার সাজেশনে চলে আসি, একটু খেয়াল করেন। আমার সাজেশনের কত নাম্বার পেজ, 39 নাম্বার পেজ, 39 নাম্বার পেজ। আমার সাজেশন যার কাছে আছে তারা একটু নিতে পারেন, যারা প্রথম। আমার সাজেশনটা মূলত আমি অনলাইনে কুরিয়ারে দিয়ে থাকি, এটা হচ্ছে রাশেদ বাংলা সাজেশন শিখা। এই সাজেশনের মধ্যে কি কি আছে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বিরোচন অংশ, মডেল টেস্ট, একদম এক বইয়ে সব প্যাকেজ, অল প্যাকেজ। আপনারা হাজার পেজের বড় বড় বাজারে বই কিনতে পারেন, কোনো সমস্যা নাই, বইগুলো সবগুলো ভালো, কোনো সমস্যা না, আপনি কিনেন। দেখেন আজকের পরীক্ষায় বড় বড় বই, হাজার পেজের বই থেকে 13টা প্রশ্ন 14টা প্রশ্ন কমন দেখাইছে। সমস্যা কি, আপনার 13-14টা প্রশ্ন 15টা থেকে 13-14টা দেখাইছে। এখন আপনি যদি বলেন যে ওইটা 1000 পেজের বই, কয় হাজার পেজের বই, মনে করেন 1000 পেজের বই, 1000 পৃষ্ঠার বই, এর সাথে আবার বিরোচন অংশের জন্য আলাদা করে আবার 500 পেজের বই পড়া লাগে, 300-400 পেজের বই পড়া লাগে। আপনি এত পেজ পড়ছেন, কিন্তু এত পেজ কি আপনি রিভিশন দেওয়া সম্ভব? আপনি পড়েন, ওই বড় বড় বই পড়ার দরকার আছে, অবশ্যই দরকার আছে, আপনাকে অবশ্যই বই পড়তে হবে, আপনি পড়ছেন, কিন্তু রিভিশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি 1000 পেজ রিভিশন দিতে গেলে আপনার 1 সপ্তাহ 15 দিন লাগবে, কিন্তু আপনার হাতে এত সময় নাই। আপনি ছোট্ট একটা সাজেশন শেষ মুহূর্তে পড়তে পারেন। আমার এই সাজেশনটার নাম হচ্ছে রাশেদ বাংলা সাজেশন শিখা, সাজেশনের নাম হচ্ছে শিখা। শিখা শব্দের অর্থ কি, শিখা শব্দের অর্থ হচ্ছে আগুন, অগ্নি, আগুন। তাহলে বইয়ের নাম হচ্ছে আগুন, তাহলে প্রশ্ন আসবে আগুনের মতো। একটু খেয়াল করেন এই বইটাতে আমি কি কি কাজ করছি। বাংলা আপনি বলেন যে জাহাঙ্গীরনগর, এই বইটা বানানো হয়েছে জাহাঙ্গীরনগর, রাজশাহী, গুচ্ছ এবং কবির জন্য। এই বইটা কাদের জন্য, যারা জাবিতে পরীক্ষা দিবে, সুন্দরীদের বিশ্ববিদ্যালয়ে জাবিতে দিবে, যারা রাজশাহীর মতো একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, সুন্দর বিশ্ববিদ্যালয়, পরিষ্কার বিশ্ববিদ্যালয়, রাষ্ট্র বিশ্ববিদ্যালয়, আম বাগানের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, যারা পাহাড় পর্বতে যারা ছবিতে পরীক্ষা দিবে, যারা গুচ্ছতে পরীক্ষা দিবে, তাদের জন্য এই সাজেশনটা।
এই সাজেশনে আছে বাংলা প্রথম পত্র তো আছেই, তার সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আছে। দেখেন কি কি আছে জাহাঙ্গীরনগরের জন্য। জাহাঙ্গীরনগরে আসে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাস সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। তারপর আছে রাজা রামমোহন রায় আছে, এই জায়গায় পেরিচাঁদ মিত্র আছে, জহির রায়হান আছে, বঙ্কিম আছে। কারণ আমরা জানি বাংলা উপন্যাসের সার্থক উপন্যাসের জনককে পরীক্ষা বারবার প্রশ্নটা আসে। বাংলা সার্থক উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর বাংলা উপন্যাস প্রথম উপন্যাস রচনা করতে হচ্ছে পেরিচাঁদ মিত্র, তার উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরের দুলাল, গদ্য আলালি ভাষায় রচনা করা হয়েছে এই উপন্যাসটি। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল 1858 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। তারপর দেয়া আছে যে আমাদের জহির রায়হানের গল্প গ্রন্থ, উপন্যাস, নাটক গুলো খুব সুন্দরভাবে টেকনিক করে দেওয়া আছে। যেমন উপন্যাসের নাম মনে রাখার টেকনিক, জহির রায়হানের উপন্যাস মনে রাখার টেকনিক হচ্ছে আর কতদিন, হাজার বছর বলছে আর কতদিন, বলছে হাজার বছর ধরে ফাগুন মাসের তৃষ্ণায় বরফ গলা নদীর পানি খেতে পারি না, শেষ বিকালের মেয়েরা পানি খেতে না পেরে শেষ বিকালের মেয়েরা কয়েকটি মৃত্যুবরণ করেছে। দেখেন মনে রাখার টেকনিক, চমৎকার টেকনিক। জহির রায়হানের উপন্যাস মনে রাখবেন কিভাবে, বলছে আর কতদিন, বলছে হাজার বছর ধরে ফাল্গুন মাসের তৃষ্ণায় বরফ গলা নদীর পানি না খেতে পেরে শেষ বিকালের মেয়েরা মৃত্যুবরণ করেছে। তাহলে দেখেন এত সুন্দর টেকনিক। আর কতদিন একটা উপন্যাসের নাম, হাজার বছর ধরে একটা উপন্যাসের নাম, তৃষ্ণা একটা উপন্যাসের নাম, বরফ গলা নদী একটা উপন্যাসের নাম, শেষ বিকালের মেয়ে একটা উপন্যাসের নাম, কয়েকটি মৃত্যু একটি উপন্যাসের নাম। তাহলে দেখেন আরেক ফাল্গুনে উপন্যাস পরীক্ষা আসে। আরেক ফাল্গুন উপন্যাসটির প্রেক্ষাপট কি? আরেক ফাল্গুন উপন্যাসটি রচিত হয়েছিল 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আপনি দেখবেন সাধারণ জ্ঞান বই তো আপনার বইগুলোতে আছে যে ভাষা আন্দোলনের প্রেক্ষিতে রচিত গ্রন্থ কোনটি, আরেক ফাল্গুন। তারপর দেখেন আসছে এই যে এই গল্পে আরেকটা বিখ্যাত লাইন আছে যে আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব। তাহলে দেখেন এই উপন্যাসে একটা বিখ্যাত লাইন হচ্ছে আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব। তারপর দেখেন তার প্রকাশিত প্রথম উপন্যাসের নাম কি? জহির রায়হানের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে শেষ বিকালের মেয়ে, 1960 সালে প্রকাশিত হয়েছিল। এই তথ্যগুলো কিন্তু সুন্দরভাবে টেকনিক দিয়ে আপনার দেয়া আছে। তার বিখ্যাত চলচ্চিত্র আছে কয়েকটি, যে কখনো আসেনি, এই যে চলচ্চিত্রগুলো এগুলো আপনার পরীক্ষা আসবে। আনোয়ারা, তার বিখ্যাত একটা চলচ্চিত্রের নাম হচ্ছে আনোয়ারা, কাচের দেয়াল, এইগুলো হচ্ছে তার বিখ্যাত চলচ্চিত্রের নাম। তার প্রামাণ্য চিত্র আছে একটা, জীবন থেকে নেয়া, পরীক্ষায় আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যে জীবন থেকে নেয়া এই রচনাটি কার লেখা? এই রচনাটি হচ্ছে জহির রায়হানের লেখা। তার আরো একটি বিখ্যাত প্রামাণ্য চিত্র আছে স্টপ জেনোসাইড। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে গেছে, যেটা হয়ে গেছে, কিন্তু যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, কিন্তু যেটা সামনে আছে ওইটার জন্য আপনি চিন্তা করেন। আপনার যেই ছেলে মারা গেছে ওই ছেলে নিয়ে আর আপনার কান্নাকাটি করে শোক করছেন, ঠিক আছে, একদিন দুই দিন ঠিক আছে, এরপর যেটা বাইচা আছে ওইটা কিভাবে বাঁচায় রাখবেন ওইটা চিন্তা করেন। এখন আপনি যদি যেই ছেলে মারা গেছে, যেই সন্তান মারা গেছে ওর জন্য যদি কান্নাকাটি করে যদি আপনার আর বাকি সন্তানগুলো আছে তাদেরকেও আপনি না খাওয়া বাইরে ফেলেন, তাহলে তো আপনার অন্যায় করা হবে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ, আজকে সলভ ক্লাস নেবেন, মাথা ঠান্ডা করবেন, কান্নাকাটি করলে মন চাইলে করবেন, কইরা সুন্দর করে আবার প্রস্তুতি নেবেন। সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আপনি একটা প্রস্তুতি নিতে পারেন আমার এই সাজেশনের মাধ্যমে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেই রোজার পরে পরীক্ষা হবে, আপনি একটা চমৎকার একটা প্রস্তুতি নিয়ে গিয়ে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারেন। আমার এই রাশেদ বাংলা সাজেশনটিতে আমি বাংলা ফার্স্ট পেপার, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ব্যাকরণ, বাংলা বিরোচন অংশ এবং একই সাথে আপনার 20টা মডেল টেস্ট, চমৎকার ভাবে 20টা মডেল টেস্ট আপনার শেষে দেয়া আছে আপনি প্র্যাকটিসের জন্য। এই সাজেশনটা আপনি অর্ডার করতে পারবেন মাত্র 200 টাকায়, কুরিয়ার চার্জ সহ। কারণ আপনারা জানেন যে বর্তমানে কুরিয়ার চার্জ 50 টাকা করে ফেলছে, এর সাথে আপনার 3 টাকার একটা 5 টাকার একটা খাম যাবে, আপনার বাইন্ডিং যাবে, সব মিলে দেখেন আপনার এই জায়গায় সাজেশনের দাম পড়তেছে 120 থেকে 30 টাকা। এই 66 পেজের আপনার এই যে প্রত্যেকটা এই যে কভারটা, এই কভার, দুইটা কভারের দামও 10 টাকা পড়ছে, কস্টিপ দিয়ে শক্তভাবে বাইন্ডিং করা আছে, যে বাইন্ডিং করছে তাকেও কিছু টাকা দেওয়া আছে। আপনার সাজেশনের দাম পড়বে দেখা যায় 100 টাকা। তো আপনার এই সব মিলে আমরা সাজেশনটা একসাথে দিচ্ছি আপনাকে মাত্র 200 টাকায়। রাশেদ বাংলা সাজেশন 200 টাকা। যদি কেউ সাজেশন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, অথবা আমাদের কমেন্ট বক্সে পিন কমেন্টে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আপনাকে কথা দিতে পারি 100% আমার এই সাজেশন থেকে কমন পড়বে না, কিন্তু জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আপনার চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু এই সাজেশনে আপনি পড়লে পাবেন। সাজেশন সব মিলে 68 পেজের। এই 68 পেজ আপনি চাইলে সকাল বিকাল আপনি যদি সুন্দরভাবে পড়েন, আপনি আপনার পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত 6 থেকে 7 বার রিভিশন দিতে পারবেন, 6 থেকে 7 বার রিভিশন দিতে পারবেন।
আর যদি আপনি 6 থেকে 7 বার একটা বই রিভিশন দেন, আপনি কোন পেজে কোন তথ্যটা আছে পরীক্ষার হলে আসলে আপনি বলতে পারবেন, আপনার মনে থাকবে। একই জিনিস বারবার পড়লে মনে থাকে। আপনি বড় পেজ 1000 পেজের বই পড়বেন, আপনি পরীক্ষার হলে যা ভুলে যাবেন, কি কই পড়ছিলেন মনেই নাই, কোন প্রশ্ন কোন টপিক্সের কাছে এটাই ভুলে যাবেন। তাহলে আপনি যদি এই বইটাকে বড় বড় বই পড়ছেন, পড়ার পাশাপাশি শেষ সময় যদি আপনি এই রাশেদ বাংলা সাজেশনটা আপনি যদি পড়েন, বেশ কয়েকবার রিভিশন দেন, আমি আশা করি আপনার চান্স পাওয়ার জন্য যে মার্কটা লাগে, যদি 20টা প্রশ্ন 25টা প্রশ্ন পরীক্ষা আসে, আপনার 15-16টা প্রশ্ন যেটা লাগে এটা এই বই থেকে আপনি কমন পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এই সাজেশনটা আপনি কিনেন, আমরা কিছুদিন পরে স্মার্ট বোর্ডে আসতেছি, আমরা প্রত্যেকটা টপিক্সের উপরে আমি ফ্রি ক্লাস নিব, প্রত্যেকটা টপিক্সের উপর ফ্রি ক্লাস নিব। সাজেশন আপনি কিনা পর্যন্ত আপনার দায়িত্ব শেষ, এরপর পড়ানোর দায়িত্ব আমার। সাজেশনে যে 20টা মডেল টেস্ট আছে, 20টাতে মডেল টেস্ট আছে, প্রত্যেকটা মডেল টেস্ট ধরে ধরে আমি একদম বিশ্লেষণ করে করে, দেখেন বিশ্লেষণ করে করে আমি ক্লাস নেব। 20টা মডেল টেস্ট আপনাকে বিশ্লেষণ করে করে, কেন এটা প্রশ্ন হইলো, কেন এটা হইলো না, একদম বিশ্লেষণ করে করে আমি আপনার ক্লাস নেব। তাহলে দেখেন, আপনি 200 টাকা দিয়ে সাজেশন কিনলেন না, 200 টাকা দিয়ে পুরো একটা কোর্স কিনে নিলেন, আপনি একটা বিশ্ববিদ্যালয় কিনে নিলেন, আপনার একটা বিশ্ববিদ্যালয়ে বাংলা আপনার যেতটুকু দরকার অতটুকু কিনে নিলেন। তাহলে 200 টাকা সাজেশনের দাম না, সাজেশন না, আপনার বাংলা পার্টটার দাম আপনার 200 টাকা, তো আবার সাথে কুরিয়ার চার্জ সহ। যদি কেউ আপনার বন্ধু বান্ধব থাকে, তার সাথে আপনি শেয়ার করে নেন, 2টি সাজেশন একসাথে যদি কেউ অর্ডার করে, তাদের জন্য সুন্দর অফার আছে 300 টাকা। 2টি সাজেশন একসাথে অর্ডার করলেই দাম 300 টাকা, 2টি সাজেশন একসাথে অর্ডার করলে দাম হবে 300 টাকা। কারণ এই জায়গায় আবার কুরিয়ার চার্জ আছে, কুরিয়ার চার্জও ফ্রি, একই সাথে কুরিয়ার চার্জও ফ্রি। তাহলে একটা বই অর্ডার করলে 200 টাকা, আর 2টা বই অর্ডার করলে হচ্ছে 300 টাকা। তাহলে আপনি দেখেন, আপনার আশেপাশে আরো যদি বন্ধু থাকে, যত বই বেশি অর্ডার করবেন তত চার্জ কমে যাবে, টাকা কমে যাবে। আপনি দেখেন, একাধিক বন্ধু বান্ধব যদি থাকে, তাদের সাথে শেয়ার করে বইটা কিনতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আপনার এই বইটা কিনলে এবং আমার ক্লাসগুলো করলে আশা করি আপনার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যে মার্কটা দরকার সেই মার্কটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে প্রশ্ন ছিল কি, যে অভিধানের আমাদের আসছে যে আমাদের উচ্চারণ থেকে একটা প্রশ্ন আসছে, তো যেটা পড়াইতে দেখাইতে গেছিলাম ওইটা দেখাইতে যাই। দেখেন, যে উচ্চারণ থেকে একটা প্রশ্ন আসছে, আদ্য অয়ের নিয়ম থেকে বলছে, অয়ের উচ্চারণ সংবৃত আর একটা হচ্ছে বিবৃত, সংবৃত আর একটা হচ্ছে বিবৃত। যার যার সাজেশন লাগবে ভাইয়া, আমার এই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 01814443392 নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ করবেন যে ভাই আমার সাজেশনটা লাগবে। ঠিক আছে, ডিরেক্ট ফোন দেওয়ার দরকার না, আপনি মেসেজ দিবেন, আমি আপনার রিপ্লাই দিব। আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, সাজেশনটি নিতে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এছাড়া আমাদের রাশেদ স্যার পেজ, অর্ণব স্যার পেজও যোগাযোগ করতে পারেন। এছাড়া ফরমান কবির আছে আমাদের সাথে, এই বইয়ের সহযোগী লেখক ফরমান কবির আছে, ফরমান কবিরের সাথে যোগাযোগ করে আপনার বইটা নিতে পারেন। আমাদের এই বইয়ের সহযোগী লেখক রাশেদ বাংলা ফাইনাল সাজেশন শিখার সহযোগী লেখক ফরমান কবি আছে, এবং আমাদের মিরাজ হোসাইন আছে, তাদের সাথে যোগাযোগ করে আপনি বইটা সংগ্রহ করতে পারবেন। একটু খেয়াল করেন, বলছে অয়ের উচ্চারণ, প্রশ্ন আসছে অধ্বনির বিবৃত, অধ্বনির বিবৃত উচ্চারণ কোনটা ভাই? বিবৃত ও এবং অ। দেখেন, বিবৃত আর হচ্ছে বিবৃত আছে সংবৃত, বিবৃত এবং সংবৃত। সোজা কথা হচ্ছে অধ্বনিটা চেঞ্জ হবে না। এই অ কখন অ থাকে, এইটাই জাস্ট পরীক্ষা প্রশ্ন করছে যে এই অটা কখন অই থাকে, উচ্চারণ ও হয় না। আমরা জানি অয়ের উচ্চারণ 2 রকমের হয়, অয়ের উচ্চারণ অ হয়, আবার অয়ের উচ্চারণ বিবৃত হয়ে অয়ের উচ্চারণ আবার ও হয়। অয়ের উচ্চারণ কি হয়? ও হয়। এটা অনেকগুলো নিয়ম আছে, নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে আদ্য অয়ের নিয়ম। আদ্য অয়ের একটা নিয়ম আছে। আমরা জানি শব্দের শুরুতে যদি অ থাকে, কি থাকে? শব্দের শুরুতে যদি অ থাকে এবং পরের বর্ণের সাথে রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, রিকার, জফলা এবং ক্ষীয় এই বর্ণগুলো যদি যুক্ত থাকে, এই অয়ের উচ্চারণ ও হয়ে যায়। অয়ের উচ্চারণ কি হবে? ও হয়ে যায়। অয়ের উচ্চারণ ও হয়ে যায়। দেখেন, আমার বইতে কিন্তু এটাই লেখা আছে যে আদ্য অয়ের সাধারণত অয়ের উচ্চারণ 2 রকম। একটা হচ্ছে, দেখেন, একটা হচ্ছে অসাধারণ নিয়ম, অয়ের উচ্চারণ অ থাকে, এই যে অয়ের উচ্চারণ অ থাকে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। আর একটা হচ্ছে অয়ের উচ্চারণ ও হয় কখন? দেখেন, বলছে আদ্য অয়ের পর যদি রসিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, রিকার এবং জফলা ক্ষীয় যদি থাকে, তাহলে অয়ের উচ্চারণ ও হয়। যেমন অতি থেকে অতি,
যেমন এক্সাম্পল দিচ্ছি, যেমন আছে অতরশিকার তি, অতরশিকার তি। আমরা বলি অতি, অতি লোভে তাঁতি নষ্ট, আসলে অতি না, হবে কি অতি, হবে কি অতি। কিভাবে আমরা নিয়মটা একটু ফলো করি। বলছি আদ্য শব্দের শুরুতে যদি অ থাকে এবং পরের বর্ণের সাথে যদি রস্যিকার, দৃকার, রস্যকার, দৃকার, রিকার, জফালা, ক্ষীয় এই বর্ণগুলো যুক্ত থাকে, সেক্ষেত্রে এই অটা হয়ে যাবে কি ও। তাহলে লিখলাম আমরা ও, এই অয়ের উচ্চারণ হয়ে গেছে ও। এরপর আছে তরশিকার্থী, জানি আমরা রস্যিকার, দৃকার উচ্চারণে যাই থাকে উচ্চারণে রস্যিকারই হয়, ও তরশিকার্থী, অতি। তারপর দেখেন আমাদের পরীক্ষা আসে যে অভিমান, আমরা আর অভিমান করব না। কি বলছি? অভিমান, আমার সাথে আর অভিমান করো না। দেখেন অভিমান আমরা লিখলাম অভিমান, উচ্চারণ কি হবে? দেখেন শুরুতে আছে অ, তারপর আছে রস্যিকার, তাহলে দিলাম আমরা অ এর উচ্চারণ ও হবে, যেহেতু পরের বর্ণে রস্যিকার আছে। তারপর আছে ও ভরশিকার বি, দিলাম ও ভরশিকার বি। তারপর আছে মান, ময়কার মা দিলাম। আমরা জানি ন আছে, মূর্ধন্য দন্তন্য, যেই নয় থাকুক ন একটাই, সেটা হচ্ছে দন্তন্য। আর শেষ বর্ণটা হচ্ছে বদ্যাক্ষর, এর জন্য বদ্যাক্ষরের শেষে একটা হসন্ত বা হলন্ত চিহ্ন বসে। আমি কিন্তু এর উপরে কিন্তু একটা ক্লাসও নিছি, উচ্চারণের উপরে কিন্তু আমার ফ্রি ক্লাসও আছে। আপনারা যদি ওগুলো পড়তেন ইনশাল্লাহ পারতেন। উচ্চারণের আরো নিয়ম আছে, যেমন আমরা জানি যে কখন কখন ও হয় না, আদ্য অ হলো ও হয় না। যেমন আমরা বলি বড় বড়, দেখেন আমরা দ্বিরুক্তি শব্দ কিছু আছে, দ্বিরুক্তি শব্দে অয়ের উচ্চারণ ও হয় না, যেমন কাদো কাদো ভাব, তাহলে কা কা, এই যে কাদো কাদো ভাব, কাদো কাদো ভাব, এই জায়গায় দেখেন শব্দের শেষে ও আছে কাদো, কারণ দ্বিরুক্তি শব্দের শেষে কি হয়? ও হয়। দ্বিরুক্তি শব্দ, দ্বিরুক্তি শব্দ কি ভাই? কিছু কিছু দ্বিরুক্তি শব্দ আছে, দ্বিরুক্তি মানে হচ্ছে দুইবার উচ্চারিত শব্দ, দ্বিরুক্তি মানে হচ্ছে দুইবার উচ্চারিত, যেগুলো আমরা জর জর, কাদো কাদো, তারপর আমরা বলি যে বড় বড়, তারপর আমরা বলি কালো কালো, পরপর, তারপর আমরা বলি সাজো সাজো, আমরা বলি গড় গড়। তাহলে এগুলোতে কিছু কিছু শব্দ আছে যেগুলোতে আমাদের শব্দের শেষে ওকার হয়, আবার কিছু কিছু তো হয় না, ব্যতিক্রম আছে, এগুলো এই জায়গায় লেখা আছে। যেমন ব্যতিক্রম হচ্ছে গড় গড়, মরমর, তরতর, সরসর, বক বক, খর খর, খর খর, এই শব্দগুলোতে আবার ও হয় না, শব্দের শেষে ও হয় না। এগুলো নিয়ে ডিটেলস ক্লাস আমরা নিব ইনশাল্লাহ। আমাদের ক্লাস আমরা একবার নিয়েছি, আরো নিব। আমরা ব ফলার নিয়ম আছে, আমাদের ম ফলার নিয়ম আছে, আমাদের অনুস্বরের নিয়ম আছে, আমাদের গজ ফলার নিয়ম আছে। এই নিয়মগুলো ডিটেলস এখানে লেখা আছে। দেখেন এই জায়গায় আমাদের পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দের জন্য আপনি প্রথমত মাথা নষ্ট করে ফেলছেন। আমার এই জায়গায় জাস্ট এক পেজের একটা পারিভাষিক শব্দ শীট আছে, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো পড়লে আপনি ইনশাল্লাহ উত্তর করতে পারবেন। তারপর দেখেন প্রবাদ প্রবচন এবং অনুবাদ থেকে কিছু আছে, যে অনুবাদ এক পেজ দেয়া আছে, এগুলো আপনার পড়লে হয়ে যাবে। বিপরীত শব্দ গয়না গয়না 44টা বিপরীত শব্দ বাইসা বাইসা দেয়া আছে, এগুলো পড়লে হবে। সমার্থক শব্দ মনে রাখার টেকনিক সহ জায়গায় দেয়া আছে, শুরুতে আছে অগ্নি, আগুন, শিখা, আমার বইয়ের নামও শিখা, এগুলো দেয়া আছে। আপনি সুন্দরভাবে পড়লে এগুলো হয়ে যাবে। এক কথার প্রকাশ দেয়া আছে। আপনার বিরোচন অংশের জন্য বড় বড় বই কিনেন, মোটা মোটা বই কিনেন, কিন্তু বিরোচন অংশ দেখেন এই জায়গায় সুন্দরভাবে দেয়া আছে। এরপর আছে মডেল টেস্ট। তো আমি জাস্ট এটাই বলবো যে আপনার এই জায়গায় আরো কিছু প্রশ্ন আছে, যেমন আছে পোরখাওয়া শব্দের অর্থ কি? পোরখাওয়া শব্দ এই জায়গায় হচ্ছে প্রতিকূল অবস্থার কথা বোঝানো হয়েছে। এরপর বৈষম্য, বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী, এটা একটা সমাজ থেকে প্রশ্ন আসছে, এটা পরীক্ষায় কমন আসছে। দেখেন বৈষম্য বিরোধী, এই বৈষম্য বিরোধী এর ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে বৈষম্যের বিরোধী। ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে বৈষম্যের বিরোধী। বৈষম্য বিরোধী এর ব্যাস বাক্য হচ্ছে বৈষম্যের বিরোধী। তাহলে এর ব্যাস বাক্য বৈষম্যের বিরোধী। শব্দের শেষে এর আছে না? এর বিভক্তি থাকলে কি হয় বলেন? এর বিভক্তি, এর বিভক্তি থাকলে কি হয়? এটা কোন কোন সমাস? কোন সমাস বলেন? সবার এটা পারা উচিত, সবার এটা পারা উচিত। আমরা সমাস পড়াইছিলাম 4 লাইনের একটা টেকনিক দিয়ে সমাস শেষ করছি, 4 লাইনের একটা টেকনিক দিয়ে। দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গায় পরপদের গান, বহুব্রীতে নতুন অর্থ পাই, অব্যয়িত পূর্বপদ বলে রাশেদ ভাই। দ্বিতক থেকে বলছিলাম দ্বিতক, তাহলে দ্বিতক থেকে দ্বিগু সমাস, ততে তৎপুরুষ সমাস, কতে কর্মধারয় সমাস। দ্বিতীয় দ্বিগু সমাসের শব্দের শুরুতে থাকবে সংখ্যা, যেমন আমরা বলি যে পঞ্চবটি, নবরত্ন, শুরুতে কি আছে? সংখ্যা আছে। তৎপুরুষ সমাসে আমরা আছে কি? শুরুতে বিভক্তি আছে। কর্মধারয় সমাসে আছে তুলনা। তাহলে দেখেন এই তৎপুরুষ সমাসে একটা আছে কিনা বৈষম্য বিরোধী। তাহলে দেখেন বৈষম্য বিরোধী এর ব্যাস বাক্য হচ্ছে বৈষম্যের, একটু লেখেন বৈষম্য বিরোধী। তাহলে বৈষম্য বিরোধী এর ব্যাস বাক্য কি? এর ব্যাস বাক্য হচ্ছে, এর ব্যাস বাক্য হচ্ছে বৈষম্যের বিরোধী। এর ব্যাস বাক্য হচ্ছে বৈষম্যের বিরোধী। তাহলে বৈষম্য শব্দের শেষে কি আছে? বৈষম্যের, এর আছে কিনা? এর আছে কিনা? এর বিভক্তি আছে কিনা? এর বিভক্তি আছে কিনা? তাহলে আমরা জানি যে র এর, আমরা জানি র এবং এর বিভক্তি, র এবং এর বিভক্তি যদি লোপ পায় সেই সমাসকে আমরা বলি ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি তৎপুরুষ সমাস? ষষ্ঠী
তৎপুরুষ পুরুষ সমাস। একটু খেয়াল করেন এই ছোট্ট একটা সাজেশন থেকে, এটাও কিন্তু একটা নিয়ম থেকে 6 নাম্বার রুলস, আপনার হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 31 নাম্বার পেজের 6 নাম্বার রুল থেকে কিন্তু এই প্রশ্নটাও কমন আসছে। তাহলে একটু খেয়াল করি, বৈষম্য বিরোধী, বৈষম্যের বিরোধী, র এবং এর বিভক্তি আছে শব্দের শেষে। আমরা জানি র এর এই বিভক্তি আছে ষষ্ঠী বিভক্তিতে, ষষ্ঠী বিভক্তি থাকার কারণে এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আপনারা কি পরিষ্কার হয়েছেন? সবাই কি ক্লিয়ার? বইটা কি লাইব্রেরিতে পাওয়া যাবে? না ভাইয়া, বইটা লাইব্রেরিতে পাওয়া যাবে না। বইটা পাওয়া যাবে অনলি রাশেদ স্যারের কাছে, কারণ আমি বইটা এখনো লাইব্রেরিতে দিচ্ছি না, কারণ বই লাইব্রেরিতে দিলে কপি হয়ে যেতে পারে। বইটা আমি এখনো বাইন্ডিং করি নাই, বইটা আপনাদের ওই বই আকারে নাই, বইটা মূলত এইরকম ভাবে আছে, বইটা এই যে এরকম করে সুন্দর করে আপনারা দেখেন, বইটা এরকম ভাবে আছে সুন্দরভাবে হাতে বাইন্ডিং করা A4 সাইজ। আপনার এই বইটা 68 পেজ যদি আপনি বলেন, আপনার বাজারে যে বই আছে ওইগুলোরে ভাইঙা আপনি এভাবে A4 সাইজে অর্ধেক করবেন, অর্ধেক করে এপিডুপিট থাকে, বইগুলো মূলত এপিডুপিট থাকে। এই যে দেখাই, আমাদের মির্জিকে বই আছে, দেখেন এই যে মির্জিকে সাইজ, এই সাইজ কিন্তু একই সাইজ, দেখছেন এই সাইজ। তাহলে আপনি এপিডুপিট করলে কিন্তু আমাদের বইয়ের সাইজ কিন্তু বই কিন্তু হয়ে যাবে 130 পেজের বই। বইটা আপনার 63 পেজ, কিন্তু এটা কিন্তু 130 পেজের তথ্য। আপনার একটা 30 পেজ বাজারে 130 পেজ যে বই আছে, ওই বইয়ের যে তথ্য আছে এই বইটাতে সেম তথ্যই আছে। তাহলে বইয়ের স্বাস্থ্য চিকন হইতে পারে, কিন্তু তথ্য আছে, তথ্যগুলো এবং গুরুত্বপূর্ণ তথ্য আছে। হাবিজাবি তথ্য দিয়ে পেজ বাড়ানোর চিন্তা ভাবনা নাই। আমি কম পড়তে পছন্দ করি, আমি কম পড়ে চান্স পাইছি, আমি কম পড়াইতে পছন্দ করি। যেগুলো পরীক্ষা আসবে ওগুলোই পড়াই, যেগুলো পরীক্ষা আসতে পারে এগুলো এই সাজেশনে আছে। হাবিজাবি তথ্য দিয়ে ময়ূরের মতো মোটা বানানোর চেষ্টা করি নাই। সবাই বাজারে বইয়ের স্বাস্থ্য বড় করতে যেখানে ব্যস্ত, সেখানে আমি কোনটা বাদ দেওয়া যায় সেখানে আমি ব্যস্ত। আমি এই বইটা 3 বছর লাগায় গবেষণা করে করে টেকনিক তথ্য দিয়ে দিয়ে কোন টপিকসটা বেহুদা জিনিস, আজাইরা জিনিস, ওই তথ্য বাদ দিয়ে 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 এই বইটাকে বানাইছি। আপনি দেখবেন মডেল টেস্ট গুলো পড়বেন, একটা প্রশ্ন আমি বলে দিতে পারি, গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, একটা এমসিকিউ আপনি রিপিট পাবেন না। এই একটা এমসিকিউ 20টা মডেল টেস্টের মধ্যে 400 প্রশ্ন আছে, আমার কাছে 4000 বিগত বছরের প্রশ্ন আছে টাইপ করা, 4000। কিন্তু আপনি এই জায়গা থেকে 400টা প্রশ্ন দিয়ে আমি এই মডেল টেস্ট গুলো বানাইছি। আপনি বাজারে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাজারে বহুত সাজেশন আছে, মডেল টেস্ট আছে, ঢালাও ভাবে তথ্য দিয়ে রাখছে, মানে ধরে ধরে 15টা 20টা করে দিয়ে দিয়ে সুন্দর করে মডেল টেস্ট বানাই ফেলছে। দেখবেন আমি এমনও বই পাইছি আমার হাতে, আমি তো বাজারে অনেকগুলো বই দেখছি যে কিভাবে মডেল টেস্ট গুলো সাজাইছে। আমার নিজের বই লিখতে গেলে তো আমি আরো 8-10টা বই ফলো করছি, এটাই সত্যি কথা। 8-10টা বই আমি ফলো করছি, মিথ্যা কথা বলবো কেন, আমি চান্দের দেশ থেকে তথ্য নিয়ে আসি নাই। আমি বাজারে যে প্রচলিত বইগুলো আছে সেই বইগুলো থেকেই তথ্য দেখে দেখে বুঝে আইডিয়া করে কি আসতে পারে কি আসবে না বাদ দিয়ে দিয়ে সুন্দর করে আমি সাজাইছি বইটা। তো আপনার পড়াটা আমি পড়া দিছি, সোজা কথা। আপনি 5টা বই পড়তেন যেই সময়টাতে, আমি 3 বছর লাগায় 5টা বই 6টা বই পড়া আমি সেই তথ্য নিয়ে আমি এই বইটা বানাইছি, সোজা কথা, সত্য কথা, যা সত্য তাই বলতেছি। আমি এই জায়গায় চাপা মারার গল্প বলতেছি না যে আমি লিখছি আমি এই করছি সুমুক করছি। ভাই সোজা কথা, আপনি যেই জিনিসটা করতেন 5 বছর, আপনি 5টা বই বাজারে পড়া সম্ভব না, 5000 পেজ হবে, 5000 পেজ আপনার পড়া সম্ভব না, কিন্তু আমার 3 বছর 4 বছর পড়া সম্ভব হয়েছে, কারণ আমি 5 বছর যাবত আজকে এডমিশনের ক্লাস নেই। আমার ধারণা আছে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। বাজারে 8-10টা বই আমি পড়ছি, তো সেই পরে পরে আপনাকে নোট করে করে সুন্দর করে আমি হ্যান্ড নোট টাইপের একটা সাজেশন বানাইছি। হ্যান্ড নোট টাইপের, অনেকটা হ্যান্ড নোট বলতে পারেন। এই হ্যান্ড নোট টাইপের একটা সাজেশন বানাইছি। এই সাজেশনটাতে A4 সাইজ পেজের 66টা পেজে আপনার তথ্য আছে, ইনার সহ 68 পেজ। আবার কভার দিছি কি আমি শক্ত কাগজের, একদম 160 গ্রামের পেপার, 160 গ্রামের 80 গ্রামের পেপার ভিতরে, আর উপরটা হচ্ছে 160 গ্রাম। আপনার জন্য বইটা যেন দীর্ঘক্ষণ পড়তে পারেন, আপনি বাসে যাবেন চাপ দিয়ে ধরে ব্যাগের ভিতর বইটা যেন নিয়ে যাইতে পারেন। আপনি চট্টগ্রাম পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি ভাজলা ধরে নিয়ে পরীক্ষা দিতে চলে যাবেন, বাসে বসে বসে শুয়ে শুয়ে একটু গল্প দেখবেন, একটু পড়বেন, এতেই যেন হয়ে যায়। এই টাইপের একটা সাজেশন বানাইছি। বইটার দাম 200 টাকা, বইটার দাম 200 টাকা না, বইটার দাম হচ্ছে 150 টাকা, কুরিয়ার 400, যেহেতু আমি এটা কুরিয়ারে দেই, আর কোনো মাধ্যম নাই কুরিয়ারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কেমন হবে ভাই? বইটা বানানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। বইটা বানানো হয়েছে জাবি, রাবি, গুচ্ছ এবং চবির জন্য।
এই চারটা মানে এই তিনটা বিশ্ববিদ্যালয় আছে গুচ্ছ, এর জন্য এই বইটা বানানো। আমি জাস্ট এতটুকুই বলি যে আপনি বইটা পড়লে যে একেবারে 100% কমন পাবেন এই মিথ্যা কথা আমি কোনোদিনও বলবো না। আপনি বাজারে 1500 পেজের বই থেকে আমি 100% কমন দেখাইতে পারে না, 15টার মধ্যে 13টা প্রশ্ন কমন দেখায়। আমি 66 পেজের বই থেকে কই থেকে আমি কি প্রশ্ন করছি, আমি কি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করছি, করি নাই। আমি তাহলে কেমনে কমন দেখামো? আমার তো সম্ভব না ভাই, এটাই সত্যি কথা, এটাই বাস্তব, এটাই বাস্তব। চাপা মারা গল্প মারা কথা বলতে আসিনি এই জায়গায়। তবে আপনার গুরুত্বপূর্ণ তথ্য আছে, প্র্যাকটিসের জন্য এবং রিভিশন দেওয়ার জন্য একটা বেস্ট সাজেশন হতে চলেছে, আমি এটাই বলতে পারি। আগামী বছর বইটা এটা হয়তো বই আকারে আসবে, এবছর আমি সময় স্বল্পতার কারণে এটা করতে পারি নাই। তবে হ্যান্ড নোট টাইপের আমি রাখছি, এটা কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে না। যদি অর্ডার করতে হয় অবশ্যই রাশেদ স্যার এবং অর্ণব স্যার পেজ থেকে অর্ডার করতে পারবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন এবং আপনি টাকা পাঠালে আমরা 31 তারিখ পর্যন্ত, 31 জানুয়ারি পর্যন্ত বইয়ের অর্ডার নিব। 1 তারিখ থেকে আমরা বই পাঠানো শুরু করব। 3 তারিখ থেকে বইয়ের উপরে ক্লাস শুরু হবে। আমরা এখন অ্যানালগ বোর্ডে ক্লাস নিচ্ছি, আমরা সামনে ডিজিটাল বোর্ডে ক্লাস নিব এবং প্রত্যেকটা টপিকস ধরে অর্ডার দিব। কিভাবে অর্ডার দিবেন কিভাবে দেখেন, কমেন্টে পিন কমেন্টে দেয়া আছে অর্ডার দিবেন কিভাবে। অর্ডার দিবেন 01814444392 নাম্বারে। আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে নক দেন, আপনাকে অর্ডার প্রসিডিউর বলে দিচ্ছি। 01814444392 আপনি এই নাম্বারে নক দেন, আপনাকে হোয়াটসঅ্যাপে আমি বলে দিচ্ছি কিভাবে আপনি অর্ডার করবেন। তারপর আমি এখানেও বলে দিচ্ছি আপনি কিভাবে অর্ডার করবেন। আপনি অর্ডার করবেন, এই বইটা একটা বইয়ের দাম হচ্ছে 150 টাকা, যা সত্য তাই বলি, এই বইটার দাম হচ্ছে 50 টাকা। আপনি এই বইটাকে ফটোকপি করতে গেলে আপনার 160 টাকা লাগবে। এই বইটাকে আপনি যদি ফটোকপি করেন যে ভাই আপনি বেশি টাকা নিচ্ছেন, আপনি এই বইটাকে ফটোকপি করতে গেলে 160 টাকা লাগবে। এবার বাইন্ডিং করবেন না, এই যে ট্যাপ, এই একটা কাগজের দাম 5 টাকা, তাহলে এই পেজে একটা দিছি, এইখানে একটা দিছি, 10 টাকার আপনার ফটোকপি লাগবে। আপনি যদি এই বইটাকে ফটোকপিও করেন, আপনি এই বইটাকে ফটোকপি করতে গেলে আপনার 150 থেকে 60 টাকা আসবে। এরপর কুরিয়ার চার্জ আছে 50 টাকা, তাহলে এই 200 টাকা কুরিয়ার চার্জ দিয়ে আপনি পাঠাই আপনাকে বইটা একটা শক্ত A4 সাইজের লিগাল সাইজের একটা খামে পাঠাই, খামটার দাম 5 টাকা। তাহলে আমি বইটা মূলত আমি চাচ্ছি যে আমার বইটার একটা পরিচিতি তৈরি হোক, মানুষজন যেন এই বইটা পড়ে যেন এর পরের বছর বলতে পারে যে রাশেদ ভাইয়ের একটা হ্যান্ডনোট টাইপের একটা সাজেশন পড়ছিলাম, জাক্কাস একটা সাজেশন, বইয়ের নাম যেমন আগুন, বইটাও ছিল আগুন, যা পড়ছি তাই কমন। আমি জাস্ট এইটুকুই চাই। আমার এমনিতে ব্যক্তিগতভাবে কোনো পাবলিসিটি বা মার্কেটিং নাই, জাস্ট আমার স্টুডেন্টদের কাছে আমি বইটা পৌঁছাইতে চাই, জাস্ট এইটুকুই। এবং এই স্টুডেন্ট গুলাই যেন আবার পরবর্তীতে মার্কেটিং করে, যেন রাশেদ ভাইয়ের শিক্ষা নামে একটা হ্যান্ডনোট ছিল, সাজেশন ছিল, ওই সাজেশনটা পড়া আমি চান্স পাইছি, পরবর্তীতে যেন তারাই যেন মার্কেটিং করে আমার, আমি জাস্ট এইটুকুই চাই এবং এইভাবেই আমি কাজটা করছি। রাশেদ স্যারকে ইনবক্স করুন। হ্যাঁ, তাহলে এই বইটার দাম হচ্ছে 200 টাকা। আপনি 200 টাকা 01814443392 এই নাম্বারে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে যদি একটা বই নেন সেক্ষেত্রে 200 টাকা আপনি সেন্ড মানি করবেন। অবশ্যই এটা পার্সোনাল নাম্বার, সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে আপনার নাম, আপনার ঠিকানা, কোন ঠিকানায় বইটা যাবে, আপনার ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার লিখবেন, আপনার ঠিকানা এবং হচ্ছে মোবাইল নাম্বার, যে আপনাকে কুরিয়ার থেকে যেন ফোন দিয়ে পায় এরকম একটা মোবাইল নাম্বার লিখবেন। এবং আপনি যে আমাকে বিকাশে টাকা পাঠাইছেন, ওই টাকা যে নাম্বার থেকে পাঠাইছেন সেই নাম্বারে 3টা লাস্ট ডিজিট দিবেন, দিয়ে আপনি অর্ডার করলে আপনার বইটা কনফার্ম হয়ে যাবে। যারা বই নিতে চান তারা রাশেদ স্যার এবং অর্ণব স্যার পেজে ইনবক্স করেন। রাশেদ স্যার, এই রাশেদ স্যার পেজটাতে আমরা ক্লাস নিব এবং অর্ণব স্যার পেজেও ক্লাস নিব। একই সাথে এই পেজের যে মডেল টেস্টগুলো আছে, মডেল টেস্টগুলো সলভ ক্লাস হবে রাশেদ স্যার ইউটিউব চ্যানেল থেকে। রাশেদ স্যার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের এই পেজের প্রত্যেকটা মডেল টেস্টের ক্লাসগুলো আমরা ডিজিটাল বোর্ডের মাধ্যমে কমপ্লিট করব ইনশাল্লাহ। আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের জন্য একটা চমৎকার একটা প্যাকেজ হতে চলেছে এই শিক্ষা সাজেশনটি। সবাই এই সাজেশনটি অর্ডার করবেন। আমরা ইনশাল্লাহ একটা চমৎকার আপনাকে একটা বই দিতে চলেছি এবং চমৎকার একটা প্রস্তুতি দিতে চলেছি। তো আমি আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি যে যারা আমার ক্লাস করবেন, যারা এই সাজেশনটা পড়বেন, ইনশাল্লাহ ফ্রি ক্লাস নিব, ইনশাল্লাহ আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক, গুচ্ছ হোক, একটা না একটা বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ চান্স পাবেন। বাংলার জন্য যে একটা ভীতি আছে, ভয় আছে, টেনশনটা দূর হয়ে যাবে। আপনারা যে বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন হয়, ভাই কোন জায়গা থেকে প্রশ্ন হয় আমি তো জানি,
বিগত 5 বছর যাবত জাহাঙ্গীরনগর নিয়ে অভিজ্ঞতা আছে, জাহাঙ্গীরনগর নিয়ে চর্চা করতেছি। 5 বছরে 7-8টা ব্যাচ চলে গেছে, 7-8টা ব্যাচকে এডমিশনে পড়াইছি। তো সেই জায়গা থেকে অভিজ্ঞতা থেকে কোন প্যাটার্নে প্রশ্ন, কোন জায়গা থেকে প্রশ্ন হয় সেই জিনিসগুলো আমার জানা আছে এবং সেই জায়গা থেকে এই বইটাকে সাজানোর চেষ্টা করছি। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে গেলে সেলিম আল দীন সম্পর্কে একটা আসবে প্রশ্ন, কারণ সেলিম আল দীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের তিনি অধ্যাপক ছিলেন এবং তাকে সমাহিত করা হয়। দেখেন সেলিম আল দীন, তার জন্ম হচ্ছে 1949 সালে এবং 2008 সালে তিনি মৃত্যুবরণ করছে। পাশে লেখা দিয়েছি স্টার দিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। আপনি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেন এটা অবশ্যই আপনাকে পড়ে দিতে হবে। বলছি তিনি, তার প্রকৃত নাম কি? সেলিম আল দীন। তার প্রকৃত নাম হচ্ছে মঈনুদ্দিন আহমেদ। লিখে নেন, বই যদি কেউ অর্ডার না করতে পারেন লিখে নেন, সেলিম আল দীন তার প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম হচ্ছে মঈনুদ্দিন আহমেদ। সেলিম আল দীন। এই পরীক্ষা, এই জাহাঙ্গীরনগর পরীক্ষা নেক্সট পরীক্ষা সেলিম আল দীন থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। তাহলে সেলিম আল দীন তিনি জন্মগ্রহণ করেছিলেন 1949 সালে এবং মৃত্যুবরণ করছে 2008 সালে এবং তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়েছে। তার প্রকৃত নাম কি? তার আসল নাম কি? তার আসল নাম হচ্ছে মঈনুদ্দিন আহমেদ। তার আসল নাম হচ্ছে মঈনুদ্দিন আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি মৃত্যুবরণ করছে কবে? তিনি 2008 সালের 14 জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি 2008 সালে 14 জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবির কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। দেখেন দুইটা বিশ্ববিদ্যালয়ের মসজিদে, কেন্দ্রীয় মসজিদের পাশে দুইজনকে সমাহিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে নজরুলকে সমাহিত করা হয়েছে, যে নজরুল বলছিল মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তাহলে নজরুল বলছিল মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তাহলে দেখেন এই যে মসজিদের পাশে নজরুলকে সমাহিত করা হয়েছে, কোন মসজিদের পাশে? ঢাকা মসজিদের পাশে, ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল মসজিদের পাশে নজরুলকে সমাহিত করা হয়েছে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কাকে সমাহিত করা হয়েছে? সেলিম আল দীনকে সমাহিত করা হয়েছে। সেলিম আল দীন নাট্যমঞ্চ কোথায় আছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে। নাট্যমঞ্চ সেলিম আল দীন মুক্তমঞ্চ কোথায় আছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে। কেন্দ্রীয় মসজিদের সামনেই হচ্ছে সেলিম আল দীন মুক্তমঞ্চ। তাহলে দেখেন সেলিম আল দীন সম্পর্কে আপনাকে অবশ্যই পড়তে হবে। তাহলে দেখেন এই জায়গায় আরো তথ্য আছে। তিনি জাবির বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন 1974 সালে। তার শিল্প চিন্তার নাম কি? তার শিল্প চিন্তার নাম হচ্ছে কথানাট্য। এই যে সেলিম আল দীনের শিল্প চিন্তার নাম হচ্ছে কথানাট্য। লিখে নেন, কথা নাট্য। যারা বই কিনতে পারবেন না কি করবেন? তারা রাশেদ স্যার ক্লাস করে লিখে নেন, কোনো সমস্যা নাই। আমার জন্য আমার কাছে আমার ক্লাস সবার জন্য উন্মুক্ত। তাহলে দেখেন তার শিল্পী চিন্তার নাম হচ্ছে কথানাট্য। পরীক্ষা আসতে পারে কথানাট্য কার উদ্ভাবন? কথানাট্য হচ্ছে সেলিম আল দীনের উদ্ভাবন। এরপর দেখেন লেখা আছে তিনি বাংলা নাট্য সাহিত্যে এথনিক থিয়েটারের উদ্ভাবন করেন। তাহলে পরীক্ষা আসতেই পারে যে এথনিক থিয়েটার কার উদ্ভাবন? এথনিক থিয়েটার, একটু লিখেন, এথনিক থিয়েটারের উদ্ভাবক কে? এথনিক থিয়েটারের উদ্ভাবক হচ্ছে এই সেলিম আল দীন। এথনিক থিয়েটারের উদ্ভাবক হচ্ছে সেলিম আল দীন। এর জন্য তাকে নাট্যাচার্য হিসেবে খ্যাত করা। তাকে কি বলা হয়? নাট্যাচার্য সেলিম আল দীন। তার পুরো নাম হচ্ছে নাট্যাচার্য, তার উপাধি হচ্ছে নাট্যাচার্য সেলিম আল দীন। তারপর দেখেন তিনি বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তক। পরীক্ষা আসতেই পারে যে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? গ্রাম থিয়েটারের প্রবর্তক হচ্ছে সেলিম আল দীন। এরপর দেখেন পরীক্ষা আসতে পারে তিনি তার কবিতা গ্রন্থের নাম কি? তিনি একটাই কবিতার বই লিখছেন। সেলিম আল দীন একটাই কবিতার বই লিখছেন। কবিতার বইয়ের নাম হচ্ছে কবি ও তিমি। তার কবিতা বইয়ের নাম কাব্যগ্রন্থ। তার কাব্যগ্রন্থ একটাই। কাব্যগ্রন্থটার নাম কি? কবি ও তিমি। তারপর দেখেন তার অনুবাদ গ্রন্থ একটাই, নন্দিকেশ্বর অভিনয় দর্পণ। আর তার উপন্যাস একটা আছে, অমৃত উপাখ্যান। তার উপন্যাস, তার রচিত উপন্যাসও একটাই। একটাই উপন্যাস লিখছে অমৃত উপাখ্যান।
তার রচিত উপন্যাসের নাম অমৃত উপাখ্যান। তারপর দেখেন এই জায়গা থেকে সেলিম আল দীন থেকে আরো কি কি আসতে পারে। সেলিম আল দীন থেকে তার পুরস্কার আছে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান 1974 সালে, কথা সাহিত্য পুরস্কার পান 1390 বঙ্গাব্দে, 21 পদক পান তার মৃত্যুর 1 বছর আগে 2007 সালে 21 পদক পান, এটা আসতে পারে পরীক্ষায়। তারপর দেখেন স্বাধীনতা পুরস্কার পান 2023 সালে, মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান 2023 সালে স্বাধীনতা পুরস্কার পান, 2023 সালে তিনি স্বাধীনতা পুরস্কার পান সেলিম আল দীন। তারপর দেখেন হ্যাঁ 3 নম্বর পৃষ্ঠা, এটা কত, হ্যাঁ 3 নম্বর পৃষ্ঠা আছে এগুলো, 3 নম্বর পৃষ্ঠা। শ্রুতি, অর্ণব স্যার প্রথম অর্ডার আমি, হ্যাঁ প্রথম অর্ডার শ্রুতি বহুত আগে অর্ডার করছে, আরো 1-1.5 মাস আগে অর্ডার করছে, আরো একজন আছে। তারপর দেখি তার উল্লেখযোগ্য কিছু নাটক আছে, সংবাদ কার্টুন, তারপর হচ্ছে জন্ডিস ও বিধি বেলুন, তারপর হচ্ছে ফেস্টুন, তারপর হচ্ছে শকুন্তলা নামক একটা তার বিখ্যাত নাটক আছে। তারপর টিভিতে প্রচারিত তার কিছু নাটক আছে, ঘুম নাই, পরীক্ষা আসতে পারে ঘুম নেই, এটা কার লেখা? ঘুম নেই হচ্ছে আমাদের সেলিম আল দীনের লেখা। তার বিখ্যাত একটি চিত্রনাট্য আছে চাকা, চাকা পরীক্ষা আসছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল চাকা, চাকা 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 পরীক্ষা আসছিল, চাকা চাকা চিত্রনাট্যটি কার লেখা? এই চাকা চিত্রনাট্যটি হচ্ছে 1994 সালে প্রকাশিত একটি চলচ্চিত্রে এই চাকা চাকা চিত্রনাট্যটি প্রকাশিত হয়। তারপর কীর্তনখোলা নাটক চলচ্চিত্র নির্মাণ করেন, কীর্তনখোলা নাটকের চলচ্চিত্র নির্মাণ করেন 2000 সালে। তারপর দেখেন একাত্তরের যিশু, সাধারণ জ্ঞানে আপনারা এগুলো পাইছেন। একাত্তরের যিশু চলচ্চিত্রের সংলাপ রচনা করেন 1994 সালে। একাত্তরের যিশু পরীক্ষা আসে, 71 নিয়ে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসে। একাত্তরের যিশু এই একাত্তরের যিশু কার লেখা? একাত্তরের যিশু এই চলচ্চিত্রের সংলাপ রচনা করেন 1994 সালে। একাত্তরের যিশু এই সংলাপ রচনা করেন কে? এই সেলিম আল দীন। তারপর দেখেন আহমদ ছফা থেকে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসে। আহমদ ছফা থেকে 3 লাইন তথ্য দিয়েছি, পরীক্ষা প্রশ্ন আসলে 3 লাইন থেকে আসবে, না আসলে আসবে না। আহমদ ছফা 30 জুন 1943 সালে জন্মগ্রহণ করেন, 28 জুলাই 2001 সালে জন্মগ্রহণ করেন। লেখা দিয়েছি পাশে জাবির জন্য, যারা জাবিতে পরীক্ষা দেবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন তাদের জন্য। সমাধি স্থল মিরপুর বুদ্ধিজীবী গোরস্থান তাকে দাফন করা হয়েছে। বিখ্যাত রচনার নাম হচ্ছে যদ্যপি আমার গুরু, ওঙ্কার এবং তারপর এবং আলাপ চক্র এবং হচ্ছে ফাউস্ট ইত্যাদি। এই হচ্ছে তার রচনা গ্রন্থ। তার মধ্যে সবচেয়ে এই যে আহমদ ছফার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গ্রন্থের নাম হচ্ছে যদ্যপি আমার গুরু, আমার টেবিলে আছে যদ্যপি আমার গুরু, খুবই চমৎকার একটা বই। আরেকটা বই আছে ওঙ্কার, এটা পরীক্ষা বারবার আসে। ওঙ্কার কার রচনা? ওঙ্কার হচ্ছে আমাদের আহমদ ছফার রচনা। ওঙ্কার আহমদ ছফা, তিনি পুরস্কার পাইছে, মরণোত্তর পুরস্কার পাইছে 2002 সালে, 21 পদক পুরস্কার পান। আহমদ ছফা 2002 সালে মরণোত্তর 21 পদক লাভ করেন। 71 সালে মারা গেছে, 2001 সালে মারা গেছে, 2002 সালে পুরস্কার পাইছে। তারপর দেখেন মাইকেল মধুসূদন দত্ত থেকে পরীক্ষা প্রশ্ন আসে। মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দের জনক? পরীক্ষা আসছে। মাইকেল মধুসূদন দত্ত অমৃতাক্ষর ছন্দের জনক। মেঘনাদ বধ কাব্য, এই যে আজকের যে প্রশ্ন আসছে, মেঘনাদ বধ কাব্য 1860 সালে রচিত। চতুষ্পদী কবিতা রচনা করছে 1866 সালে। বীরাঙ্গনা কাব্য রচনা করছে 68 সালে। বজাঙ্গনা কাব্য রচনা করছে 68 সালে। তিলোত্তমার সম্ভার রচনা করছে 1879 সালে। এই যে মাইকেল মধুসূদন দত্ত থেকে দেখেন 6 লাইনে 7 লাইনের একটা তথ্য দিছি, এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। তা আমি মূলত জাবি রাবি চবি গুচ্ছের জন্য যে বিষয়গুলো লাগবে এই বিষয়গুলো সাজেশনে অ্যাড করছি এবং পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিছি, এটা অমুক বিশ্ববিদ্যালয়ের জন্য, ওইটা তুমুক বিশ্ববিদ্যালয়ের জন্য অধিক গুরুত্বপূর্ণ। এরকম টেকনিক দিয়ে সাজেশন বাজারে আর একটাও দেখাইতে পারবো না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিতে পারি। আমি লাইব্রেরিতে তো দেখছি, পড়ছি তো, আমি পড়ার অভিজ্ঞতা থেকে বলতে পারি বাজারে একটাও সাজেশন দেখাইতে পারবেন না যে এই সাজেশনটা এইভাবে লেখা আছে, যে জাবির জন্য এটা স্টার দিয়ে এরকম করে লেখা আছে, আপনি একটা সাজেশনও দেখাইতে পারবেন না। যদি কেউ সাজেশনটা অর্ডার করতে চান অবশ্যই আপনি রাশেদ স্যার পেজে যোগাযোগ করবেন, অর্ণব স্যার পেজে যোগাযোগ করবেন, অথবা আমার দেয়া নাম্বারে ডিরেক্ট হটলাইন নাম্বার, আমার দেয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে আপনি জেনে নিতে পারেন। নাম্বারটা আবার লিখে নেন 01814443392। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি আমার এই বইটি সংগ্রহ করতে পারেন। আর যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বেন বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বেন বা রাবিতে পড়বেন, তাদের জন্য আমাদের অর্ণব আহমেদ ফাহিম স্যারের সাধারণ জ্ঞান ব্যাচ চালু হয়েছে। আপনারা চাইলে সাধারণ জ্ঞানের জন্য যারা পড়বেন, সাধারণ জ্ঞানের জন্য
সাধারণ জ্ঞানের জন্য আপনারা অর্ণব আহমেদ ফাহিম স্যার বা অর্ণব স্যার পেজে নক দিতে পারেন, বা অর্ণব স্যারের সাথে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করলে আমিও আপনাদেরকে সাজেস্ট করব, যে নাম্বার দিয়ে দিব। বাংলাদেশের সাধারণ জ্ঞানের জন্য বর্তমান সময়ে যদি একজন সেরা শিক্ষক থাকেন, যদি সেরা শিক্ষকের তালিকা করতে হয়, তার মধ্যে অর্ণব স্যার একজন। তিনি অনলাইনে বেস্ট সাপোর্ট দিয়ে যাচ্ছে স্টুডেন্টদের, দীর্ঘ 5 বছর যাবত আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। তো আমি বলবো, আপনি যদি সাধারণ জ্ঞান নিয়ে কোনো চিন্তা থাকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ বিষয়ভিত্তিক যে আপনাদের সমস্যাগুলো আছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে অর্ণব স্যার চমৎকার একটি কোর্স লঞ্চ করেছে। আপনারা যদি চান অর্ণব স্যারের সাধারণ জ্ঞান কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সটি আমি বলে দিব, আপনাদের থেকে কমায় নেবে, কোনো সমস্যা নাই। আমি যতটুকু চিনি অর্ণব স্যারকে ব্যক্তিগতভাবে, তিনি কাউকে হতাশ করবেন না, তিনি সবার জন্য আন্তরিক এবং খুব আন্তরিকভাবেই তিনি পড়ান এবং পরিশ্রম করে পড়ান। ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস দিবেন, সাউন্ড কোয়ালিটি সবকিছু একদম বেস্ট একুরেট পাবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি অনেক অভিজ্ঞ। তা আমি চাই আপনারা যারা আমার ক্লাস করছেন তারা আপনারা চান্স পান। শুধু বাংলা পড়েই তো চান্স পাওয়া যাবে না, বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি একটা চমৎকার প্যাকেজ হলেই আপনার একটা বিশ্ববিদ্যালয় কপালে লাগবে। তাই আমি আপনাদের জন্য দোয়া করি, সবাই আপনার পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোতে ভালোভাবে পরীক্ষা দেন। হতাশা, গ্লানি যত দ্রুত ফেলে দিতে পারবেন ততই ভালো। আমি বলি একটা কথা, আজকে বলে দেই, আপনি বিশ্ববিদ্যালয় এক পর্যন্ত আপনার মনে হবে আপনি ডিউতে পড়েন, আপনি জেইউতে পড়েন, আপনি আরইউতে পড়েন, এটা ফার্স্ট ইয়ার পর্যন্ত আপনার গায়ে ইমেজ থাকবে। ফার্স্ট ইয়ার যখন আমরা ছিলাম আমাদের গায়ে এরকম ইমেজ ছিল। যখন আপনি ফার্স্ট ইয়ার ছেড়ে সেকেন্ড ইয়ার উঠে যাবেন তখন আর আপনার বিশ্ববিদ্যালয় নিয়ে এসব আবেগ কাজ করবে না। এখন আপনি একটা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন, সেও একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, সমান সমান, কোনো পার্থক্য নাই। ঠিক আছে লঘু পার্থক্য আছে, ভ্যালু পার্থক্য আছে, কিন্তু জাস্ট আপনার এগুলো দিয়ে আর খায় না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েন তো কি হয়েছে, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো কি হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। হ্যাঁ, ভ্যালু ক্রিয়েট করে, সেটা ফার্স্ট ইয়ার পর্যন্ত আপনাদের গায়ে ইমেজ লাগে, গন্ধ থাকে। সেকেন্ড ইয়ারে গেলে এইসব গন্ধ থাকে না। সেকেন্ড ইয়ারে গেলে কেউ টি শার্টও পরে না, বিশ্ববিদ্যালয়ের টি শার্ট তো ফার্স্ট ইয়ার পর্যন্তই পরে, এরপর আর পরে না, খুব কম পরে। তা আমি বলি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দরকার। যারা বিশ্ববিদ্যালয়ে বেশি জাজ করতে যায় তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। আমিও চান্স পাইতাম না আমি যদি বলতাম যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে ছাড়া পড়বই না, তাহলে আমার কপালে বিশ্ববিদ্যালয় যুক্ত না। আমি এইটাই বলি, সকল বিশ্ববিদ্যালয় হ্যাঁ, যে একটু ভালো করবেন ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, তবে সবার সাথে একটাই কথা, যে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো, আপনাদের পাশে থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এখন থেকে ম্যারাথন ক্লাস চলবে। আগামীকাল ঠিক রাত 9টায় আপনাদের সাথে আমি টপিক ভিত্তিক আলোচনা নিয়ে আসতেছি। নেক্সট টার্গেট হচ্ছে জেইউ এবং জিএসটি। আমি মূলত আগামীকালকে আলোচনা করব জেইউ নিয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি কিভাবে চান্স পাবেন এই টপিক ভিত্তিক একটা গাইডলাইন দিব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা গাইডলাইন দিব এবং একটা টপিকস নিয়ে চমৎকার ভাবে পড়াবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল দেখা হচ্ছে রাত 9টায় আপনাদের সাথে, সেম চ্যানেলে, সেম ইউটিউব ফেসবুক পেজে। আমি রাশেদ স্যার আপনাদের সাথে আসতেছি আগামীকাল রাত 9টায়। সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক শুভকামনা রইল। আর যারা এখনো সাজেশন অর্ডার করেন নাই অবশ্যই অর্ডার করে ফেলেন। আমরা 31 তারিখ পর্যন্ত অর্ডার নেব, এরপরে আমাদের অর্ডার নেওয়া সম্ভব নয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই রাশেদ স্যার পেজে। ও গিফট শিট, গিফট এটাই আপনাদের গিফট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আপনার এটা হচ্ছে গিফট। আপনি যদি এই সাজেশনটা শেষ করতে পারেন আপনার জন্য একটা বিশ্ববিদ্যালয় গিফট। যদি একাধিক কেউ বই নেন সেক্ষেত্রে আপনাদের জন্য আরো গিফট, যে 2টা বই নিলে 100 টাকা ডিসকাউন্ট, 400 টাকার বই 300 টাকা। তা আপনি এবং আপনার বন্ধুর জন্য যদি একটা নিতে চান, আপনার জন্য একটা, আপনার বন্ধুর জন্য একটা, 2টা করে নেন না, 300 টাকা। কুরিয়ার চার্জ আমি দিয়ে দিচ্ছি ফ্রি। তো সবার জন্য শুভকামনা রইল। অনেক সময় দিয়েছেন, সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক শুভকামনা। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে রাশেদ স্যার পেজে ইনবক্স করবেন। বাংলা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অর্ণব স্যারকে জ্বালায়েন না, তিনি খুব ব্যস্ত মানুষ। রাশেদ স্যারকে ইনবক্স করেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন। ভাই কল দিয়েন না, আল্লাহর হস্তে কেউ কল দিয়েন না, মেসেজ দিয়েন। আমি যদি সম্ভব হয় আমি কল দিব আপনাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক শুভকামনা। শুভরাত্রি। কারো কোনো প্রশ্ন থাকলে পেজে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন।